मैं ये घिरा हुआ बंदा আয় এটা চার্জ নাই কেন? এটা এতক্ষণ ধরে চার্জ দিলাম। আয় হায় এ কি? এটা তো আমি ঘন্টা ধরে চার্জ দিছি ভাই। ও মাই গড, ये क्या मुसीबत हुआ? এটা চার্জ হয় না কেন? তারা তো মেজাজটা খারাপ হয়ে গেল। এটা কি নষ্ট নষ্ট হয়ে গেছে নাকি? দাঁড়া, is it even charging? ও আচ্ছা, এখন চার্জ হচ্ছে। এতক্ষণ চার্জ হচ্ছিল না তখন। আচ্ছা, তার নষ্ট। ওকে, ব্যাপার না। এই যখন সাউন্ডে প্যারা হয় আমাকে তখন বলবা, ঠিক আছে, যে ভাইয়া সাউন্ডে প্যারা, কারণ মাইক একটা চার্জ কম হয়ে আছে। আই ডোন্ট নো ওয়াই, কেন চার্জ হয় না প্রপারলি। বাট কি অবস্থা আপনাদের সবার? হাল্কবাসী 100 কোটি বছর পর তোমাদের সাথে দেখা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি কমেন্ট একটু দেখি আপনাদের। ওয়েট, দাঁড়াও, অপেক্ষা কই গেল? ব্যাচ হাল্ক কই রে? ব্যাচ হাল্ক, ও পেয়েছি, এই তো। ইয়াস, হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনাদের আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সাউন্ড একটু চেক করব। সাউন্ড পেয়েছি, হ্যাঁ সাউন্ডও ঠিক আছে। আচ্ছা, এখন পর্যন্ত সাউন্ডে হালকা একটু ইকো পাবা, কারণ আমাদের স্টুডিও সেটআপ এখনো কমপ্লিট হয় নাই। 3-4 দিন, মানে এই সপ্তাহের মধ্যে স্টুডিও সেটআপ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ইটস এ লট অফ থিংস। মানে আমি জীবনে আর কোনোদিন স্টুডিও চেঞ্জ করবো না ভাই। আমার শিক্ষা হয়ে গেছে, একটা স্টুডিও সেটআপ করার মতো পেইন দুনিয়ার আর কোনো কিছুতে মনে হয় না আছে। যাই হোক, আসসালামু আলাইকুম ব্রো। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ব্রো? কি অবস্থা? আমি বলি, মাইকে না চার্জ শেষ হয়ে যাওয়ার একটা তীব্র সম্ভাবনা আছে। আমি চার্জ দিয়েই রাখছিলাম, বাট চার্জ হয় নাই। আই ডোন্ট নো ওয়াই। মানে স্টুডিওতে চার্জ দিয়ে আমি বাসায় চলে গেছিলাম। সো লাইক আমি যাই না, এসে দেখি যে পুরোপুরি চার্জ হয় নাই। সো সাউন্ড মাঝখানে একটু চলে যেতে পারে, তখন তোমরা বললে তখন আবার চার্জ দিয়ে আবার ক্লাস শুরু করা যাবে, কোনো প্যারা নেই, ঠিক আছে? একটু আমাকে জানাবে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আপনারা কেউ নাই ক্লাসে, বাট ইটস ওকে, সমস্যা নাই, কোনো প্যারা নাই। আমরা আজকে হালকের ক্লাস শুরু করতেছি আজকে থেকে, এবং আপনাদের সপ্তাহে 3 দিন যে রুটিন দেওয়া আছে সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে। রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 4টার সময় আপনাদের ক্লাস হবে, ঠিক আছে? তো আমরা গ্র্যাজুয়াল একটা একটা করে শেষ করব। আমি বেসিক্যালি সিকিউ এবং থিওরিটিক্যাল যে পার্টগুলো এগুলো পড়াবো। এমসিকিউ তোমাদের নাইম ভাইয়া পড়াবে। ওকে, সো আমি থার্মো দিয়ে শুরু করছি আজকে। আমরা থার্মোর সিকিউ না সরি থিওরি কমপ্লিট করার ট্রাই করব। পুরোটা যদি কমপ্লিট হয় খুবই ভালো, পুরোটা কমপ্লিট না হলেও সমস্যা নাই। 2 ক্লাস 3 ক্লাস এভাবে করে আমরা এক একটা চ্যাপ্টার শেষ করবো, সমস্যা নেই কোনো, ঠিক আছে? ভালো মতোই তো হইব, এটা হলো কথা। ভাই আমার নাম নেন, অনেক দিন পর দেখলাম। আরে আশিক নূর, কি অবস্থা? ক্লিয়ার আছে ভাইয়া? ওকে নাইস, সব ঠিকঠাক। চলেন ক্লাস শুরু করে দিচ্ছি, দেরি করবো না। প্রথম কথা, এই চ্যাপ্টারে যে মেইন জিনিসগুলা সেগুলো এখানে লেখা আছে। আরো 2-1টা জিনিস আসবে, যেমন এখানে রেফ্রিজারেটর আসবে বা ফ্রিজ জিনিসটা আসবে। এগুলো হলো এই চ্যাপ্টারে একদম মেইন জিনিসগুলা, যে তাপমাত্রা, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, দেন হলো ইঞ্জিন, দেন হলো ফ্রিজ। এইগুলাই আমাদের মেইনলি পড়া লাগবে, ঠিক আছে? সো তোমাদের অলরেডি আগে থেকেই পড়া আছে, বাট স্টিল আমি একটাবার তোমাদের রিভাইজ দেওয়াই দেই। আই হোপ একদম যে কনসেপ্টগুলো একটু হলেও ঝামেলা ছিল না, সেগুলো একদম চকচকা ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, লেটস গো বয়েজ। প্রথম কথা, তাপ কি জিনিস দেখো, এগুলো সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে তাপ, তারপর তোমার তাপমাত্রা, তাপীয় সমতা, এগুলো প্রত্যেকটা সংজ্ঞার জন্য ইম্পর্টেন্ট। আমি একটা একটা করে বলে যাই। তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের মধ্যে ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। যখন আমাদের শরীর থেকে তাপ শক্তি বের হয় তখন আমাদের কাছে ঠান্ডা লাগে, এবং যখন আমাদের শরীরে তাপ শক্তি গৃহীত হয় তখন আমাদের কাছে গরম লাগে। এর জন্য তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের কি করে? ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। ওকে, তাপমাত্রা কি? তাপমাত্রা হলো বস্তুর এক বিশেষ তাপীয় অবস্থা যা নির্ধারণ করে দেয় ওই বস্তুটা অন্য কোনো বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে গেলে তাপ শক্তি গ্রহণ করবে নাকি বর্জন করবে। মানে ব্যাপারটা এরকম, ধরো তোমার কাছে 2টা বস্তু আছে, এটা হলো এ বস্তু, এটা হলো বি বস্তু।
এই বস্তুর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস এবং এই বস্তুর তাপমাত্রা ধরো 300 ডিগ্রি সেলসিয়াস। এই দুজনকে যদি তুমি তাপীয় সংস্পর্শে নিয়ে আসো তখন কি হবে? তাপশক্তি উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে ফ্লো করবে। তাপশক্তি সবসময় কই থেকে কই ফ্লো করে? হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে। এখানে হাই টেম্পারেচার কোনটা? এইটা। লো কোনটা? ওইটা। তো এই দুজনকে যখন আপনি তাপীয় সংস্পর্শে আনবেন তখন কি হবে? এই হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে তাপ শক্তি ফ্লো করবে। খুবই সিম্পল। ওকে, তো তাপমাত্রা কি? তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে দেয় ওই বস্তুটা অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে গেলে তাপ শক্তি কি নিজে গ্রহণ করতেছে নাকি অন্য কাউকে দিয়ে দিতেছে। মানে তাপ শক্তি প্রবাহিত হবে নাকি না হবে বা হইলেও কোন দিকে হবে সেটা ডিপেন্ড করে তাপমাত্রার উপর, আর ফ্লো করে হলো তাপ শক্তি। ঠিক আছে, তাপীয় সমতা কি জিনিস দেখেন, যখন দুইটা বস্তুর তাপমাত্রা সেম হবে, ধরেন আপনার কাছে দুইটা বস্তু আছে এ এবং বি, ঠিক আছে, ওর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস, ওর তাপমাত্রাও 200 ডিগ্রি সেলসিয়াস। যদি এরকম হয়, তুমি যদি ওদেরকে তাপীয় সংস্পর্শেও নিয়ে আসো, তাও ওদের মধ্যে তাপ শক্তির কোনো আদান প্রদান হবে না। ঠিক আছে, কোন রকম তাপ শক্তির আদান প্রদান হবে না। কেন? কারণ ওরা তাপীয় সমতায় আছে। দুইটা বস্তুর টেম্পারেচার যদি সেম হয় আমরা তখন বলি বস্তুদ্বয় তাপীয় সমতায় আছে। এবং যখন দুইটা বস্তুর টেম্পারেচার সেম হয় বা বস্তুদ্বয় তাপীয় সমতায় থাকে তখন তাদের মধ্যে আর কোন রকম তাপ শক্তির আদান প্রদান হয় না। সো এই যে দুইটা বস্তুর মধ্যে তাপ শক্তির আদান প্রদান হচ্ছিল এটা কিন্তু অনন্তকাল ধরে চলবে না। যখন এই 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু থেকে তাপ শক্তি বের হবে তখন ওর টেম্পারেচারটা কমতে থাকবে, এবং যখন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু তাপ শক্তি গ্রহণ করবে তখন তার টেম্পারেচার বাড়তে থাকবে। দেখা যাবে একটা সময় দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে গেছে, তখন আমরা বলবো বস্তুদ্বয় তাপীয় সমতায় পৌঁছাইছে এবং ওই টাইমে এদের মধ্যে আর কোনো রকম তাপ শক্তির আদান প্রদান হবে না। গুড, তাহলে আই হোপ এই তিনটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। নেক্সট, এই যেখানে এটাই বলা আছে যে সব সময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে কে ফ্লো করবে? তাপ শক্তি ফ্লো করবে। এবং যখন তাপ শক্তি ফ্লো করতেছে এখান থেকে তো তাপ শক্তি চলে যাচ্ছে, সোর তাপমাত্রা কমবে, এবং ও তাপ শক্তি গ্রহণ করতেছে সোর তাপমাত্রা বাড়বে। একটা সময় গিয়ে দেখা যাবে যে বস্তুদ্বয়ের তাপমাত্রা হয়ে যাচ্ছে সমান, তখন তাদের মধ্যে তাপ শক্তির আদান প্রদান হবে না, যেটাকে আমরা বলছি তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। ওকে, গুড। নেক্সট, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দেখো এটা হলো তাপীয় সমতার একটা বিশেষ রূপ এবং খুবই ইজি একটা জিনিস। ধরো তোমার কাছে তিনটা বস্তু আছে এ, বি এবং সি, ঠিক আছে, আমি বললাম এ এবং সি তাপীয় সমতায় আছে। দুইটা বস্তু তাপীয় সমতায় আছে মানে কি? দুইজনের টেম্পারেচার সেম, মানে ওর টেম্পারেচার যদি টি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ওর টেম্পারেচারও টি ডিগ্রি সেলসিয়াস। এবং একই সাথে বললাম বি এবং সিও তাপীয় সমতায় আছে, তাহলে বি আর সিও যদি তাপীয় সমতায় থাকে তার মানে কি বি আর সি এর টেম্পারেচার সেম। সি এর টেম্পারেচার কত? টি ডিগ্রি সেলসিয়াস, তাহলে বি এর টেম্পারেচারও কত হবে? টি ডিগ্রি সেলসিয়াস। তাহলে খেয়াল করো, যদি সি এ এর সাথেও তাপীয় সমতায় থাকে এবং সি বি এর সাথেও তাপীয় সমতায় থাকে, তাহলে বাই ডিফল্ট এ এবং বি এর টেম্পারেচার কিন্তু সমান হইতে বাধ্য। এবং যদি এ এবং বি এর টেম্পারেচার সমান হয় তাহলে আমরা কি বলতে পারি? এ এবং বি নিজেরাও তাপীয় সমতাতেই থাকবে। এইটাই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তৃতীয় বস্তু প্রথম বস্তুর সাথেও তাপীয় সমতায় আছে, তৃতীয় বস্তু দ্বিতীয় বস্তুর সাথেও তাপীয় সমতায় আছে। যদি এরকম হয় তাহলে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু এরাও নিজেদের মধ্যে তাপীয় সমতাতেই থাকবে। ঠিক আছে, এটাকেই কি বলা হয়? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখান থেকে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের যে তৃতীয় বস্তু সেখান থেকে আমাদের কি আসছে? থার্মোমিটার বানানোর কনসেপ্টটা আসছে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মাথায় রাখো। ওকে, লাস্টের যে লাইনটা, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের যে তৃতীয় বস্তুটা, সেই তৃতীয় বস্তু থেকে আমাদের থার্মোমিটার বানানোর কনসেপ্টটা আসছে। ওকে, সো এটা এমসিকিউতে আসতে পারে। ওকে, গুড। নেক্সট দেখেন, দেন আমরা চলে আসবো থার্মোমিটারে। এখন থার্মোমিটার কি করে? থার্মোমিটার হলো আমাদের তাপমাত্রা মেপে দেয়। কোনো একটা বস্তুতে যখন আমরা থার্মোমিটার লাগাই বা থার্মোমিটার দিয়ে মানে থার্মোমিটার ইউজ করি তখন থার্মোমিটার আমাদের কি দেয়? ওই বস্তুটার তাপমাত্রা মেপে দেয়। এখন থার্মোমিটারের মধ্যে কি এমন আছে যেটা দিয়ে আমরা তাপমাত্রা মাপতে পারি? থার্মোমিটারের মধ্যে একটা বিশেষ ধরনের পদার্থ ইউজ করা হয় যেটাকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ। এবং এই উষ্ণতামিতিক পদার্থের একটা বিশেষ ধরনের ধর্ম আছে যেটাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। এই ধর্ম ব্যবহার করে আমরা
তাপমাত্রা মাপি কোনো একটা বস্তুর। ঠিক আছে, তাহলে প্রথম কথা দুইটা জিনিস আছে, একটা হলো উষ্ণতামিতিক ধর্ম আর একটা হলো উষ্ণতামিতিক পদার্থ। ওকে, উষ্ণতামিতিক ধর্ম কি জিনিস? পদার্থের যে ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং সেই পরিবর্তন লক্ষ্য করে কোনো একটা বস্তুর তাপমাত্রা সূক্ষ্মভাবে নিরূপণ করা যায়, সেই ধর্মকে আমরা কি বলি? উষ্ণতামিতিক ধর্ম। মানে ব্যাপারটা হলো তাপমাত্রা চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই ধর্মটাও একটা রেগুলার ওয়েতে চেঞ্জ হবে। মানে ব্যাপারটা ধরো এরকম, ধরো তোমার কাছে একটা পারদ থার্মোমিটার আছে, ঠিক আছে? পারদ থার্মোমিটারে আমরা কি করি? পারদ স্তম্ভের উচ্চতা মেজার করে তাপমাত্রা মাপি, ঠিক আছে? সো ধরো তোমার পারদ স্তম্ভ আছে এখানে, ঠিক আছে? কোথায় আছে? এখানে। ওকে, এবং এই দাগটা হলো 98 ডিগ্রি ফারেনহাইটের, ঠিক আছে? এখন তোমার এই পারদের ধর্মই এরকম বা এরকম ভাবে বানানো হয়েছে যে প্রতি ডিগ্রি ফারেনহাইট বাড়লে পারদ স্তম্ভের উচ্চতা 2 মিলিমিটার করে বাড়ে। কতখানি বাড়ে? 2 মিলিমিটার, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 2 মিলিমিটার উপর একটা দাগ দিব, এই যে এখানে 99 ডিগ্রি ফারেনহাইট, আবার 2 মিটার উপরে 100 ডিগ্রি ফারেনহাইট, আবার 2 মিলিমিটার উপরে 101 ডিগ্রি ফারেনহাইট, আবার 2 মিলিমিটার উপরে 102 ডিগ্রি ফারেনহাইট। তার মানে পারদ স্তম্ভের উচ্চতা প্রতি 2 মিলিমিটার বাড়তেছে 1 ফারেনহাইট বা 1 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে। এইটাকেই বলে নিয়মিত পরিবর্তন, যে তাপমাত্রা প্রতি ডিগ্রি ফারেনহাইট বাড়লে ধর্মটা একটা নির্দিষ্ট পরিমাণে চেঞ্জ হচ্ছে। দেখো প্রতি ডিগ্রি ফারেনহাইট বাড়ার কারণে স্তম্ভের উচ্চতা 2 মিলিমিটার করে বাড়তেছে। সো এই টাইপের নিয়মিত পরিবর্তন যেই পদার্থগুলোর মধ্যে আছে, যেই পদার্থগুলো তাপমাত্রা পরিবর্তন হইলে তার নিজের একটা ধর্মকে নিয়মিতভাবে পরিবর্তন করে, সেই পদার্থগুলোকে বলা হয় উষ্ণতামিতিক পদার্থ এবং পদার্থের ওই ধর্মটাকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে, সো এই দুইটা সংজ্ঞা ইম্পর্টেন্ট, মাথায় রাখেন। ঠিক আছে, এবং থার্মোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি সেটাকে আমরা কি বলি? থার্মোমিটার বলি। ঠিক আছে, ওকে। দেখো এমসিকিউ এর জন্য, এগুলো কিসের জন্য? এমসিকিউ। বিভিন্ন রকম থার্মোমিটার দেওয়া আছে এবং সেই থার্মোমিটারগুলোর উষ্ণতামিতিক পদার্থ হিসাবে কোনটা ইউজ করা হয়, উষ্ণতামিতিক ধর্ম হিসাবে কোনটা ইউজ করা হয়, সবকিছু বলা আছে। যেমন প্রথমে আসো পারদ থার্মোমিটার। পারদ থার্মোমিটারে আমরা পদার্থ হিসাবে কি ইউজ করি? পারদ। এবং ধর্ম, কোন ধর্মটা কাজে লাগে আমরা তাপমাত্রা মাপি? পারদ স্তম্ভের উচ্চতা। ঠিক আছে, কোনটা? পারদ স্তম্ভের উচ্চতা। আমাদের যে পারদ থার্মোমিটার মানে নর্মালি আমরা যেটা ইউজ করি তাপমাত্রা মাপার জন্য, সেখানে দেখবা ভিতরে মার্কারি থাকে। তোমরা কখনো ভাঙছো কিনা? আমি ছোটবেলায় ভাঙছিলাম, 9 থাকতে মনে হয়, যখন প্রথম দেখছিলাম থার্মোমিটার, মানে যে বইয়ের মধ্যে, তখন ভাঙছিলাম একটা থার্মোমিটার, ঠিক আছে? ভিতর থেকে ওই মার্কিউরি বের করছিলাম। যাই হোক, তোমরাও দেখার কথা। সো পারদ থার্মোমিটারে পারদ থাকে এবং পারদ স্তম্ভের উচ্চতা ব্যবহার করে আমরা কি করি? তাপমাত্রা মাপি। গ্যাস থার্মোমিটার যেটা, সেখানে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে থাকে গ্যাস। ওকে, এবং আমরা গ্যাসের কোন ধর্মটা ব্যবহার করি? গ্যাসের চাপ ব্যবহার করি। কেন? কেন প্রশ্ন থাকতে পারে যে ভাই কেন কেন আমরা গ্যাসের চাপ ইউজ করব? দেখো, তুমি যখন একটা থার্মোমিটারের মধ্যে গ্যাস রাখতেছো, ধরো একটা থার্মোমিটার, তার মধ্যে কি আছে? গ্যাস আছে। তুমি একটা কথা বলো তো, এই গ্যাসের আয়তন কি নির্দিষ্ট না? অবশ্যই নির্দিষ্ট। যখনই তুমি এরকম একটা পাত্রের মধ্যে গ্যাস দিয়ে দিচ্ছ, তুমি গ্যাসের তাপমাত্রা বাড়াও, চাপ বাড়াও, যা খুশি করো, তাপমাত্রা আয়তনটা কি? ফিক্সড। কারণ আমার থার্মোমিটারের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউমই তো আছে, সেখানে ভলিউমটা কিন্তু ফিক্সড। ভলিউম কি? ফিক্সড। সো গ্যাসের যদি ভলিউম ফিক্সড হয়, আমরা কি জানি? গেলুসাকের সূত্র, P is proportional to T। গ্যাসের চাপ তাপমাত্রার সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। এর জন্য গ্যাসের চাপকে ইউজ করে আমরা কি করতে পারি? কোনো একটা বস্তুর তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা মাপতে পারি। ঠিক আছে, সো গ্যাস থার্মোমিটারে গ্যাস ইউজ করা হয় এবং গ্যাসের কোন ধর্মটা ইউজ করা হয় উষ্ণতামিতিক ধর্ম হিসাবে? গ্যাসের চাপ। ঠিক আছে, এবং আরেকটা আছে, সেটা হলো রোদ থার্মোমিটার। রোদ থার্মোমিটারে একটা ভুল হয়, মানে পোলাপান একটা ভুল করে, সেটা হলো প্রশ্ন আছে রোদ থার্মোমিটারে উষ্ণতামিতিক পদার্থ হিসাবে কোনটা ইউজ করা হয়? লেখে রোদ। রোদ কি কোনো পদার্থ নাকি? রোদ কিন্তু কোনো পদার্থ না, রোদ পদার্থের একটা ধর্ম। সো আমরা উষ্ণতামিতিক পদার্থ হিসাবে ইউজ করি কোনো একটা পরিবাহী তার বা কোনো একটা সার্কিট, এবং ওই সার্কিটের বা ওই পরিবাহী তারের রোধটা হলো উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে, সো মাথায় রাখতে হবে রোদ থার্মোমিটারের ধর্মটা হলো রোদ, আর পদার্থটা হলো তুমি যার রোদ ইউজ করতেছো। সেটা হইতে পারে কোনো পরিবাহী তার, হইতে পারে কোনো সার্কিট, ইট ক্যান বি এনিথিং, কোনো একটা সার্কিটও হইতে পারে। ঠিক আছে, মনে থাকবে এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে কোনোটা চলে আসতে পারে এইচএসসি পরীক্ষায়, মাথায় রাখেন। নেক্সট,
দুই স্থির বিন্দু পদ্ধতি। আমি বলি এখানে দুই রকমের পদ্ধতি হয়, ঠিক আছে? যেটা সবচেয়ে কমন সেটা হলো দুই স্থির বিন্দু পদ্ধতি। একটা নিম্ন স্থির বিন্দু থাকে আর একটা ঊর্ধ্ব স্থির বিন্দু থাকে। আর একটা আছে এক স্থির বিন্দু পদ্ধতি, যেখানে যে পানির ট্রিপল পয়েন্ট যেটা, সেটাকে রেফারেন্স ধরে বাকি সবকিছু হিসাব করা হয়। ওকে, ওটা পরে আসতেছি। দুই স্থির বিন্দু পদ্ধতিতে স্থির বিন্দু থাকে দুইটা, একটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু আর একটাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু কোনটা? যেই তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় সেটাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু, এবং যেই তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্প হয় সেটাকে কি বলা হয়? ঊর্ধ্ব স্থির বিন্দু। সো এই দুটোর সঙ্গে একটু মাথায় রাখেন, নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু। এবং এই নিম্ন স্থির বিন্দুকে অনেক সময় বরফ বিন্দু বলা হয় এবং ঊর্ধ্ব স্থির বিন্দুকে অনেক সময় বাষ্প বিন্দু বা স্টিম পয়েন্ট বলা হয়, ঠিক আছে? অনেক সময় যে স্টিম বিন্দু বা স্টিম পয়েন্ট বলা হয়। ওকে, সো এটা মাথায় রাখতে হবে। আর থার্মোমিটারে দুইটাই যে ঊর্ধ্ব স্থির বিন্দু আর নিম্ন স্থির বিন্দুর মধ্যবর্তী যে ডিসটেন্সটা সেটাকে বলা হয় পরিমিত ব্যবধান, অথবা এখানে মৌলিক ব্যবধান লেখা আছে, যে কোনো একটা লিখলেই হইল। পরিমিত ব্যবধানও বলো অনেক সময়, ঠিক আছে? ওকে, মনে থাকবে? শিওর, গুড। নেক্সট, চলো নেক্সট। দুই স্থির বিন্দু পদ্ধতিতে বলো, এটা মনে আছে সবার? এই যে এই নীতির উপর ডিপেন্ড করেই কিন্তু থার্মোমিটার বানানো হয়, ঠিক আছে? এই নীতির উপর নির্ভর করেই থার্মোমিটার বানানো হয়। এই নীতির উপর নির্ভর করে কি করা হয়? থার্মোমিটার বানানো হয়। মনে থাকে যেন, থার্মোমিটার বানানো হয়। ওকে, কিভাবে? শোনো, ধরো তুমি একটা র্যান্ডম থার্মোমিটার নিছো, বা দুইটা র্যান্ডম থার্মোমিটার নিছো, ঠিক আছে? এই একটা এবং এই একটা। এমন না যেটা সেলসিয়াস হওয়া লাগবে বা ফারেনহাইট হওয়া লাগবে, র্যান্ডম দুইটা। এখন প্রথম যে থার্মোমিটারটা, সেটার নিম্ন স্থির বিন্দু হলো, ধরো কথার কথা θ1 এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হলো θ2। সেকেন্ড যে থার্মোমিটারটা, তার নিম্ন স্থির বিন্দু হলো θ1 প্রাইম এবং ঊর্ধ্ব স্থির বিন্দু হলো θ2 প্রাইম, ঠিক আছে? ওকে, এখন একটা বস্তুর তাপমাত্রা তুমি দুইটা থার্মোমিটার দিয়ে মেজার করছো। এখানে একটা বস্তু আছে, এই বস্তুর তাপমাত্রা তুমি এই থার্মোমিটার দিয়ে মেজার করছো। মেজার করার কারণে এই বস্তুর তাপমাত্রা শো করছে থিটা, ঠিক আছে? এবং এই সেম বস্তুটার তাপমাত্রা তুমি ওই ডান পাশের থার্মোমিটারটা দিয়েও মেজার করছো, এবং সেই ডান পাশের থার্মোমিটারটা তাপমাত্রা শো করছে থিটা প্রাইম। ওকে, দুইটা থার্মোমিটার দিয়ে আমি সেম একটা বস্তুর তাপমাত্রা মেজার করছি। এখন অবশ্যই এই তাপমাত্রা আর এই তাপমাত্রা সমান হবে না, দুইটা ডিফারেন্ট থার্মোমিটার, দুই রকম তাপমাত্রা শো করবে। বাট দুইটা থার্মোমিটারে একটা জিনিস কমন হবে। কি কমন হবে? থার্মোমিটারের শো করা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই যে রেশিওটা, এইটা প্রত্যেকটা দুই স্থির বিন্দু পদ্ধতিতে বানানো থার্মোমিটারের জন্য সেম হবে। মানে এই থার্মোমিটার যে টেম্পারেচারটা শো করলো, মাইনাস এই থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই এই থার্মোমিটারের ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঠিক আছে? সিমিলারলি ওই থার্মোমিটার যে তাপমাত্রা শো করলো, মাইনাস ওইটার নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ওইটার ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এই যে রেশিওটা, এইটা হবে অলওয়েজ সেম যে কোনো দুই স্থির বিন্দু পদ্ধতিতে বানানো থার্মোমিটারের জন্য, অলওয়েজ সেম হবে, ঠিক আছে? সো যেরকম মাঝে মধ্যে দেখবো ভুল থার্মোমিটারের ম্যাথ আসে, তোমাকে বলে যে বাজার থেকে আমি একটা নষ্ট থার্মোমিটার কিনে আনছি, সে আমার তাপমাত্রা শো করছে এত সেলসিয়াস, ওইটার তাপমাত্রা কত, তখন এই যে এই সূত্র দিয়ে করা লাগবে, ঠিক আছে? এর জন্য মনে থাকে, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট ফর ম্যাথ, আসতে পারে, মনে থাকে যেন। গুড, নেক্সট। পানির ত্রৈধ বিন্দু। ওকে, পানির ত্রৈধ বিন্দু কি জিনিস বলেন? বলো বলো বলো। যেই তাপমাত্রা এবং চাপে, ওকে, পানির তিনটা ভৌত অবস্থা একই সাথে বিরাজ করে, আমরা সেটাকে বলি পানির ত্রৈধ বিন্দু। মানে পানির ত্রৈধ বিন্দু মানে হলো, বা ট্রিপল পয়েন্ট মানে হলো এমন একটা পয়েন্টে আমরা যাব, যেই পয়েন্টে গেলে পানির তিনটা ভৌত অবস্থা একই সাথে বিরাজ করবে, এবং এইটা হয় একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং একটা নির্দিষ্ট চাপে। তাপমাত্রাটা কত? 273.16 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস, এবং চাপটা হলো 4.58 মিলিমিটার পারদ-চাপ। ওকে, সো পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন, এবং চাপ হলো 4.58 মিলিমিটার পারদ-চাপ, ঠিক আছে? আবারও এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং ওই যে তোমার এক স্থির বিন্দু পদ্ধতিতে বানানো যে থার্মোমিটার আছে, ওইটার জন্য মাঝে মধ্যে লাগে।
ঠিক আছে, গুড। এখন এখান থেকে কেলভিনের সংজ্ঞাটা আসছে। কেলভিনের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, খেয়াল করো, পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 273.16 কেলভিন। তাহলে আমরা বলতে পারি পানির ত্রৈধবিন্দুর যে তাপমাত্রা সেইটার 273.16 ভাগের এক ভাগকেই কি বলবা, 1 কেলভিন বলবা। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত রে? 273.16। তাহলে এইটার 273.16 ভাগের এক ভাগকেই তুমি কি বলবা, 1 কেলভিন বলবা। সো 1 কেলভিনের সংজ্ঞা যদি আসে, এই যেখান থেকে দিয়ে দিবা যে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রার এত ভাগের এক ভাগকেই কি বলা হয়, 1 কেলভিন বলা হয়। ঠিক আছে, খুবই সহজ, এগুলো সহজ জিনিস। এই যে পরম স্কেল, এটা হলো এক স্থির বিন্দু। ঠিক আছে, এখানে স্থির বিন্দু কয়টা, একটা, এক স্থির বিন্দু। ওকে, এটাকে বলা হয় পরম স্কেল। এবং পরম স্কেলে একটা স্থির বিন্দু যেটা, ওটা কোনটা, ওই স্থির বিন্দুটা হলো পানির ট্রিপল পয়েন্ট। ঠিক আছে, পানির ট্রিপল পয়েন্ট বা পানির যে ত্রৈধবিন্দুর পয়েন্টটা, ওইটাই হলো স্থির বিন্দুটা। ঠিক আছে, এটা খুব সহজ একটা জিনিস। দেখো, এটা আসছে কই থেকে, এটা আসছে গ্যাস থার্মোমিটার থেকে। ধরো তোমার কাছে একটা গ্যাস থার্মোমিটার আছে, কি আছে, একটা গ্যাস থার্মোমিটার আছে। এই গ্যাস থার্মোমিটারে কথার কথা কি হচ্ছে ভাই এখানে, আচ্ছা ওকে, না বাদ দাও। একটা গ্যাস থার্মোমিটার আছে, গ্যাস থার্মোমিটারের মধ্যে ধরো গ্যাস আছে। আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা বলতে পারি পি ইজ প্রপোর্শনাল টু টি। বলা যায় নাকি যায় না, অবশ্যই বলা যায়। এখান থেকে আমরা সূত্রটা কি লিখতে পারি, মানে গেলুসাকের যে সূত্রটা, P1/T1 ইজ ইকুয়ালস টু P2/T2। ঠিক আছে, এখন ধরো তুমি একটা ফিক্সড প্রেসার আর ফিক্সড টেম্পারেচার আগে থেকেই জানো, তাহলে নতুন একটা প্রেসার যদি তুমি জানো, সেখান থেকে নতুন টেম্পারেচার বের করা কিন্তু তোমার জন্য কোনো ব্যাপারই না। ধরো আমি এখান থেকে লিখতে পারি কি, T2 একটা ফর্মুলা লিখতে চাচ্ছি। দেখো, T2 ইজ ইকুয়ালস টু T1/P1 ইন্টু P2। দেখো লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। ধরো এক নাম্বার যে অবস্থাটা, সেটা হলো পানির ট্রিপল পয়েন্ট। এক নাম্বার অবস্থা বা এক নাম্বার কন্ডিশনটা যদি পানির ট্রিপল পয়েন্ট হয়, তাহলে সেখানে চাপ কত, সেখানে চাপ হলো 4.58 মিলিমিটার পারদ-চাপ, যেটাকে আমরা বলতেছি পিটিআর, পানির ট্রিপল পয়েন্টে প্রেসার। ঠিক আছে, এবং তাপমাত্রা কত পানির ট্রিপল পয়েন্টে, তাপমাত্রা হলো 273.16 কেলভিন। ওকে, সো এখান থেকে টি টু বের করা তো কোনো ব্যাপারই না। তাহলে টি টু কত হবে, টি1 হলো 273.16 ডিভাইডেড বাই পি1টা কত, ট্রিপল পয়েন্টের প্রেসার বা ওই যে 4.58 মিলিমিটার পারদ-চাপ মাল্টিপ্লাইড বাই পি2 তোমার মেজার করা প্রেসার। তার মানে তুমি একটা গ্যাস থার্মোমিটার নিছো, নিয়ে তুমি যেটা তাপমাত্রা মাপবা সেখানে রাখছো, থার্মোমিটারে একটা প্রেসার উঠবে, সেই প্রেসারটা দিয়ে তুমি কি করবা, টেম্পারেচারটা মেজার করবা। কি হবে, যে ফর্মুলার মধ্যে বসালেই তো হয়ে যাচ্ছে। এই ফর্মুলায় তুমি জাস্ট পি2 মানটা জানো না, আর সব মানই তো জানো। সো পি2 মানটা বা থার্মোমিটার যে চাপটা শো করতেছে, সেটা বসাই দিলেই আপনি বস্তুর তাপমাত্রা পাওয়া যাবেন। ঠিক আছে, সো এটাকে বলা হয় এক স্থির বিন্দু পদ্ধতিতে বানানো তাপমাত্রার স্কেল বা পরম স্কেল। ওকে, এবং এখানে টেম্পারেচার অবশ্যই কিছু শো করবে, টেম্পারেচার এখানে কেলভিনে শো করবে। কিসে, কেলভিনে। ওকে, দেখো এটাকে কিন্তু আবার কেলভিন স্কেল বইলো না। কেলভিন স্কেল কিন্তু দুই স্থির বিন্দু পদ্ধতিতে বানানো, যেখানে নিম্ন স্থির বিন্দু 273, ঊর্ধ্ব স্থির বিন্দু 373। এটার নাম পরম স্কেল, বাট এখানে যে টেম্পারেচারটা বের হয় সেটা বের হয় কেলভিনে। ঠিক আছে, এবং এখানে যে একটা স্থির বিন্দু, সেটা কোনটা, পানির ট্রিপল পয়েন্ট। এগুলো মাথায় রাখা লাগবে, ইম্পর্টেন্ট জিনিসপাতি। ওকে, গুড। নেক্সট, এটা তোমরা সবাই জানো, বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। সেলসিয়াস স্কেলে নিম্ন স্থির বিন্দু কত, 0, ঊর্ধ্ব স্থির বিন্দু 100, ফারেনহাইটে নিম্ন স্থির বিন্দু 32, ঊর্ধ্ব স্থির বিন্দু 212, কেলভিনে নিম্ন স্থির বিন্দু 273 এবং ঊর্ধ্ব স্থির বিন্দু কত, 373। সো এগুলো আমরা পারি, এগুলো নিয়ে মনে হয় না কারো কোনো কনফিউশন আছে। ঠিক আছে, এবং এই যে তিনটার মধ্যে এই যে সম্পর্কটা কেমনে আসছে, ওই যে থার্মোমিটারে শো করা টেম্পারেচার মাইনাস নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, তিনটার জন্যই রেশিওটা হবে ইকুয়াল। ঠিক আছে, গুড। নেক্সট, তাপগতীয় প্রক্রিয়া। এখানে আমরা আসছি, তার আগে দেখা এতটুকু বুঝছো কিনা, আমরা আসতেছি তাপগতীয় প্রক্রিয়া, তার আগে এতটুকু বুঝছো কিনা বলো একটু। ধরো আমি মাইকটা দেখি, মাইকে চার্জ আছে এখনো। দেখো, এই এতটুকু বুঝছিস, দেখ তারপরে টুকু তো আসতেছি। আয় হায়, এত কেয়ার রিয়াক্ট কে দিচ্ছে। যাই হোক, দেখো তো বুঝছো কিনা বাচ্চারা, আমরা কি এতটুকু বুঝতে পারিয়াছি, তারপরে আমি সামনে আগাচ্ছি। দেখেন ভাই, আমারে পুরো লাল লাল লাগতেছে, আই ডোন্ট নো ওয়াই।
বুঝছি বস, ওকে ঠিক আছে। ওকে, বাকিদের কি অবস্থা? বাকিরা ইস, কথা বলো কথা বলো, টক। তোমরা কি সবাই কি গিরা হুয়া বান্দা নাকি? তোমরা কি গিরা হুয়া বান্দা গানটা শুনছো? ওই যে রিলস এর লাস্টে দেয় মে গিরা হুয়া বান্দা হু, তারপর যেন কি তু নাচ বালি এ ভাই, এই গানটা ও মাই গড, আমি 10-12 দিন ধরে খালি এটাই শুনতেছি। সেকেন্ড পেপারে 3টা চ্যাপ্টার বাকি আছে। আউযুবিল্লাহ, এখনো সেকেন্ড পেপারে 3টা চ্যাপ্টার বাকি আছে। আচ্ছা, একাডেমিক লেকচার দেখবো নাকি ওয়ান শট? একটা 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 একাডেমিক লেকচার দেখো, মানে 5টা চ্যাপ্টার অ্যাটলিস্ট ভালো মতো শেষ হওয়া থাকা উচিত, ঠিক আছে? তুমি যে কোনো একটা 3টার মধ্যে যেটা তোমার কাছে ইজি মনে হয় সেটার একাডেমিক লেকচার সহ দেখো, বাকি 2টা তুমি ওয়ান শট করো কারণ সময় কম, বাট একটা অ্যাটলিস্ট করতে হবে, কারণ 5টা চ্যাপ্টার ভালো মতো পড়া থাকলেও তুমি এইচএসসি কভার করতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এবার আসো তাপগতীয় প্রক্রিয়া এবং তাপীয় অবস্থা। আচ্ছা, আর একটা জিনিস, আমার মাইক একটু ইয়া আছে, আজকে চার্জ কম, আমি বুঝলাম না, চার্জে দিয়ে গেছিলাম। সো যদি এরকম হয় ইন কেস সাউন্ড তোমরা দেখো সাডেনলি যে অফ হয়ে গেছে, তোমরা একটু কমেন্টে বইলো, ঠিক আছে? আদারওয়াইজ আমার বোঝার কোনো ওয়ে নাই, কারণ আমার চোখের সামনে থাকতেছে না, তার জন্য। ওকে, চলেন। So, আমরা এখন আস্তে আস্তে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের দিকে যাচ্ছি। এতক্ষণ ধরে 0তম সূত্র পড়ছিলাম। সো প্রথম সূত্রে যখনই আমরা যাব তখন আমাদের তাপীয় অবস্থা বোঝা লাগবে, তাপগতীয় প্রক্রিয়া বোঝা লাগবে, এবং একই সাথে বিভিন্ন মানে তাপগতীয় প্রক্রিয়া হওয়ার কারণে সিস্টেমের মধ্যে কি কি পরিবর্তন হতে পারে সেগুলোও বোঝা লাগবে। তারপর তুমি গিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বুঝতে পারবা, ঠিক আছে? অলরেডি তোমরা হয়তো বা বুঝো, রিভিশন দেওয়ার জন্য স্টিল আর একবার। তাপগতীয় প্রক্রিয়া, বলো তাপগতীয় প্রক্রিয়া কি? কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে, পদার্থ না সিস্টেম, কোনো একটা সিস্টেমের মধ্যে দিয়ে যদি আমরা একটা প্রক্রিয়া চালাই এবং সেই প্রক্রিয়া চালানোর কারণে যদি সিস্টেমের তাপীয় অবস্থায় পরিবর্তন ঘটে, তখন সেই প্রক্রিয়াকে তুমি বলবা তাপগতীয় প্রক্রিয়া। তাপীয় অবস্থা বলতে আমরা কি বুঝতেছি? কোনো একটা সিস্টেমের, একটু বলি আমি, ধর একটা সিস্টেম আছে যেখানে তোমার কিছু গ্যাস আছে, আমরা আদর্শ গ্যাসই রাখবো, যখনই থার্মোডাইনামিক্স পড়বো দেখবা সিস্টেমের ভিতর সবসময় আদর্শ গ্যাসই আছে, ঠিক আছে? সো ধরো আমার এই সিস্টেমের ভিতর কি আছে? আদর্শ গ্যাস আছে। সো এই যে এখন যে অবস্থায় আদর্শ গ্যাসটা আছে, এই অবস্থায় এই আদর্শ গ্যাসের একটা নির্দিষ্ট চাপ আছে, অবশ্যই আছে, একটা নির্দিষ্ট আয়তন আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, একটা নির্দিষ্ট পরিমাণ অভ্যন্তরীণ শক্তি আছে, এবং একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি আছে। এই সবগুলা জিনিস মিলিয়ে আমরা মানে এই 5টা জিনিসকে একসাথে কম্বাইন করে এটাকে বলবো সিস্টেমের তাপীয় অবস্থা। সিস্টেমের চাপ, সিস্টেমের তাপমাত্রা, সিস্টেমের আয়তন, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, সিস্টেমের তাপ শক্তি, এই সবগুলাকে একত্রে বলা হবে কি? সিস্টেমের তাপীয় অবস্থা, ঠিক আছে? এখন তুমি কি করছো? সিস্টেমের উপর একটা প্রক্রিয়া চালাইছো। কি করছো? একটা প্রক্রিয়া চালাইছো, এবং এই প্রক্রিয়া চালানোর কারণে কি হয়েছে? সিস্টেমের তাপগতীয় যে অবস্থাটা ছিল, মানে চাপ, তাপমাত্রা, আয়তন, অভ্যন্তরীণ শক্তি, তাপ শক্তি, এই 5টার মধ্যে কোনোটা না কোনোটা চেঞ্জ হয়ে গেছে। যদি এরকম হয় কোনো একটা প্রক্রিয়া চালানোর কারণে ওই 5টার মধ্যে যে কোনো একটা চেঞ্জ হয় বা সিস্টেমের তাপীয় অবস্থা চেঞ্জ হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হবে তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে? একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা একটা প্রক্রিয়া চালাবো যার কারণে সিস্টেমের তাপীয় অবস্থা চেঞ্জ হয়ে যাবে। সিস্টেমের তাপীয় অবস্থা বলতে কি বুঝতেছি? তাপীয় অবস্থা বলতে বুঝতেছি চাপ, আয়তন, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, তাপ শক্তি, এগুলা, ঠিক আছে? যদি এগুলোর মধ্যে 2টা-3টাও চেঞ্জ হয়ে যায়, স্টিল ওখানে একটা তাপগতীয় প্রক্রিয়া চালানো হয়েছে, যার জন্যই চেঞ্জটা হয়েছে। আর যদি 5টার কোনোটাই চেঞ্জ না হয়, সেক্ষেত্রে ওখানে কোনো তাপগতীয় প্রক্রিয়া চালানো হয় নাই। ওকে, তাহলে আই হোপ এই 2টা জিনিসই ক্লিয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার সিস্টেম একটা অবস্থায় বৈশা আছে, এইখানে সে একটা নির্দিষ্ট তাপীয় অবস্থায় আছে, আমরা তার উপর একটা প্রক্রিয়া চালাবো, তার কারণে তার তাপীয় অবস্থাটা চেঞ্জ হবে। তার মানে যখনই তুমি সিস্টেমের উপর তাপগতীয় প্রক্রিয়া চালাবা, তোমার মাথায় রাখা লাগবে তাপগতীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর সিস্টেমের তাপীয় অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে তাপগতীয় প্রক্রিয়া চালালে কি হয়? সিস্টেমের তাপীয় অবস্থা চেঞ্জ হয়। তাপগতীয় প্রক্রিয়া চালানো হলে কি হয়? সিস্টেমের তাপীয় অবস্থা চেঞ্জ হয়, ঠিক আছে? সিস্টেমের তাপীয় অবস্থা কি হয়? চেঞ্জ হয়। ওকে, এটা মাথায় রাখতে হবে খুব ভালো মতো। ওকে, গেল তাহলে এতটুকু। তাপীয় অবস্থা, তাপগতীয় প্রক্রিয়া আমাদের ক্লিয়ার। নেক্সট, এই যে
তুমি যে তাপগতীয় প্রক্রিয়াটা চালাবা কার উপর চালাবা? সিস্টেমের উপর। তাহলে সিস্টেম কি জিনিস? যেখানে তাপগতীয় প্রক্রিয়া সংঘটিত হয়, ঠিক আছে? মানে আমরা তাপগতীয় প্রক্রিয়াটা যেই জায়গাটায় ঘটাবো সেটাকে আমরা বলছি তাপগতীয় সিস্টেম। এবং এই তাপগতীয় সিস্টেম 3 রকম হইতে পারে, হ্যাঁ, এটা ওই যে এমসিকিউতে আসে মাঝে মধ্যে। একটা হলো উন্মুক্ত সিস্টেম, একটা হলো বদ্ধ সিস্টেম, আর একটা হলো বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম কি? প্রত্যেকটাই লেখা আছে, যেই সিস্টেম পরিবেশের সাথে তাপ শক্তি এবং ভর দুইটারই আদান প্রদান করে সেটাকে বলা হয় কি? উন্মুক্ত সিস্টেম। তার মানে এখানে দুইটাই আদান প্রদান হবে, ভর এবং শক্তি। এখানে শক্তি বলতে অ্যাকচুয়ালি তাপ শক্তি বোঝানো হচ্ছে। ওকে, যেমন এক্সাম্পল হিসাবে তোমাদের মনে আছে কিনা, ধরো একটা পানির পাত্রে তুমি তাপ শক্তি দিচ্ছ। সো তাপ শক্তি দিলে অবশ্যই বাইরে থেকে সিস্টেমের মধ্যে কি হচ্ছে? তাপ প্রবেশ করতেছে। ওকে, এবং পানিটা যখন বাষ্পীভূত হবে তখন বাষ্পটা উড়ে যাবে, বাষ্প অবশ্যই ভর নিয়ে যাবে কিছু। সো সিস্টেম থেকে পরিবেশের মধ্যে ভর বের হয়ে যাচ্ছে। তার মানে সিস্টেম আর পরিবেশের মধ্যে তাপ শক্তি আর ভর দুইটারই আদান প্রদান হচ্ছে। এই টাইপের সিস্টেমকে বলা হয় মুক্ত সিস্টেম, ঠিক আছে? সেকেন্ড যেটা, সেটা হলো বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেমে শুধুমাত্র শক্তি বা তাপ শক্তির বিনিময় হবে, কিন্তু কোনো রকম ভরের বিনিময় হবে না। ওকে, সো এখানে দেখবা যে উপরে একটা ঢাকনা বসাই দাও, তুমি আগের যে সিস্টেমটা আছে ওখানে একটা ঢাকনা বসাই দাও। তুমি এখান থেকে তাপ শক্তি দিচ্ছ, তাপ শক্তি যাচ্ছে সিস্টেমের মধ্যে পরিবেশ থেকে, বাট যেহেতু এখানে ঢাকনা বসানো আছে এখন কিন্তু আর বাষ্প বের হইতে পারবে না। সো ভরের আদান প্রদান হওয়ার কোনো সুযোগ নেই। এখানে আদান প্রদান হচ্ছে কিসের? শুধুমাত্র তাপ শক্তির। এর জন্য এই টাইপের সিস্টেমকে কি বলা হয়? এই টাইপের সিস্টেমকে বলা হয় বদ্ধ সিস্টেম, ঠিক আছে? একদম সহজ জিনিস। আর বিচ্ছিন্ন সিস্টেম কোনটা? যেখানে তাপ শক্তি এবং ভর কোনোটারই আদান প্রদান হবে না, এবং যেই সিস্টেমটা পরিবেশ দ্বারা মোটেই প্রভাবিত না। মানে এখানে ভরেরও আদান প্রদান হবে না এবং শক্তিরও আদান প্রদান হবে না। এই টাইপের সিস্টেমকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। এখন আমরা যখন পড়াশোনা করব দেখবা মোস্ট অফ দ্য কেসেস আমরা দুইটা সিস্টেম নিয়ে ডিল করতেছি। একটা হলো একটা হলো বদ্ধ সিস্টেম আর একটা হলো বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম নিয়ে আমরা কখন পড়াশোনা করি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, ঠিক আছে? কখন পড়াশোনা করি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। এবং বাকি যত যা যা প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া আমরা বদ্ধ সিস্টেম ইউজ করি। কারণ দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তুমি দেখো আমরা যখন পড়ছি তাপগতিবিদ্যা, আমরা কখনো বাইরে থেকে গ্যাস দিছি? দেই নাই। ভিতর থেকে বাইরে গ্যাস বের করছি? করি নাই। আমরা কিন্তু পাত্রের মধ্যে একটা ফিক্সড অ্যামাউন্টের গ্যাসই রাখছিলাম। সেই গ্যাসকে আমরা নর্মালি কখনো বাইরেও বের করি না, কখনো বাইরে থেকে ভিতরে গ্যাস দেইও না। পাত্রের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস সবসময় থাকে। দ্যাট মিনস আমার সিস্টেম আর পরিবেশের মধ্যে ভরের আদান প্রদান কিন্তু কখনোই হয় না। সো মুক্ত সিস্টেম নিয়ে আমাদের পড়াশোনা নাই বললেই চলে। আমরা মেইনলি পড়াশোনা করি বদ্ধ সিস্টেম নিয়ে, এবং শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এসে আমরা পড়াশোনা করি বিচ্ছিন্ন সিস্টেম নিয়ে। কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ভর এবং তাপ শক্তি কোনোটারই আদান প্রদান হয় না। আর অন্যান্য যে প্রক্রিয়াগুলো, সমষ্ণীয় প্রক্রিয়া বলো বা সমায়তন বলো বা সমচাপীয় বলো, এই প্রক্রিয়াগুলো মেইনলি হয় বদ্ধ সিস্টেমে, ঠিক আছে? সম আয়তন, তারপর তোমার সমচাপ, এগুলা সম আয়তন, সমচাপ বা সমষ্ণ, এই প্রক্রিয়াগুলো আমরা কোথায় ঘটাই? বদ্ধ সিস্টেমে ঘটাই। কারণ এখানে ভরের কোনো আদান প্রদান হয় না, বাট শক্তির আদান প্রদান হয়, তাপ শক্তির কিন্তু আদান প্রদান হয়। আমরা বাইরে থেকে তাপ দেই, কিছু কিছু ক্ষেত্রে ভিতর থেকে তাপ বাইরে বের করে নেই, ঠিক আছে? এগুলো হয়, বাট কোনো রকম ভরের আদান প্রদান হয় না। ওকে, আচ্ছা, নামাজের ব্রেক দিছে, সো আমরা চাইলে একটা ব্রেক নিতে পারি, কারণ আমার মাইকটাও একটু চার্জ দেওয়া লাগবে। তোমরা যদি নামাজ পড়তে চাও আমি ছোট্ট একটা ব্রেক দিই, হ্যাঁ? তোমরা নামাজ পড়ে আসো, আমি মাইকটাও একটু চার্জ দিয়ে নিয়ে আসি, কারণ মাইকে নাই চার্জ। হ্যাঁ, তাহলে আমি 10 মিনিটে একটা ব্রেক দিলে আই গেস সব মিলে সব কিছুই সুইটেবল থাকে। একটা 10 মিনিটের ব্রেক দিব, আপনারা নামাজ পড়ে আসেন এবং আমি মাইকটাও একটু চার্জ দিই। পড়া মোটামুটি আগাইছে অনেকটা, শেষ করা যাবে আজকে, সমস্যা নেই। 6টা পর্যন্ত ক্লাস হবে, মোটামুটি 6টার মধ্যে আমাদের থার্মোডাইনামিক্সের থিওরি শেষ হয়ে যাবে। ওকে, সো দেখো 10 মিনিটে একটা ব্রেক দিলে কারো আপত্তি আছে নাকি? দেখেন দেখেন দেখেন, কারো কোনো আপত্তি আছে 10 মিনিটের একটা বিরতিতে? খেয়াল করেন, আপত্তি না থাকলে আমি 10 মিনিটে মাইকটাও একটু চার্জ দিয়ে নিয়েছি, মাইকে চার্জ নাই, এবং আপনারা নামাজ পড়ে আসেন, আজান দিয়েছে। দেখেন কয়টা বাজে এখন? ওই তো 41 মানে 42, তাহলে আমরা 52তে ব্যাক করতেছি, ঠিক আছে? কামিং ব্যাক এট 52। বস আপনি যাও, ও মাই গড, থ্যাংক ইউ। কামিং ব্যাক এট 52। কয়টা 52? আচ্ছা 4:52, হ্যাঁ। ওকে ওকে, সো যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন, আমিও আসতেছি 4:52তে। 4:52তে আবার দেখা হচ্ছে। ওকে, আচ্ছা এই জুই, তুই না কালকে কোয়ান্টার ক্লাসেও ছিলি, তুই কয় ব্যাচে পড়িস ভাই? 24-এও পড়িস, 25-এও পড়িস, কয় জায়গায় পড়িস ভাই? ও মাই গড।
ওকে, এরপর হলো আচ্ছা, এরপর আমরা তাপগতীয় প্রক্রিয়া চলে যাবো। ব্রেকের পর এসে আমরা তাপগতীয় প্রক্রিয়া শুরু করে দিব, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে ব্রেকের পর, আসতেছি সুন। কি হচ্ছে? ও আচ্ছা, ও ফোন থেকে চার্জ নিচ্ছিল এই কারণে। ওকে।
জন মানুষ ক্লাসের মধ্যে কি করে ভাই? এই তোমরা কি করছো? ক্লাসের মধ্যে যাও না কেন? কি অদ্ভুত, ব্রেক দিছি তাও ক্লাসের মধ্যে বসে থাকে। তো তোমার সাথে একটা সেলফি তুলে একটা পোস্ট করে দিই। ক্লাসে ব্রেক কেমনে পোস্ট করবো? হোয়াট হাউ? ওই পাশ থেকে যা পোস্ট করি। তীব্র গরমে ক্লাসে ব্রেক চলছে। হ্যাঁ তোমরা থাকো। আমাকে কি দেখা যায়? ও মাই গড, দেখা যাচ্ছে কি? দেখা যায় না রে, আমারই দেখা যায় না, কি বিপদ। দেখা যাচ্ছে? এইবার ঠিক আছে, পোস্ট করেছি। ব্রেক তো চলতেছে, তো পোস্ট করে আসতে পারে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, তীব্র গরমে ক্লাসে ব্রেক চলছে। ব্রেক তীব্র, বানানো পারি না রে। তীব্র গরমে ব্রেক চলছে। ওকে, ঠিক আছে, পারফেক্ট। ওহ নাইস, রাইট। যাই হোক, ব্রেক আর 2 মিনিট আছে। আসুক সবাই আস্তে আস্তে। কি কমেন্ট করে পোলাপান, ভাই আমার বাড়ির ফ্যানটা ঠিক করে দেন, ফ্যান নষ্ট হয়ে গেছে। আবার জেফার সামনে আছে কেন? দূর, ক্লাসের মধ্যে জেফার কেন সামনে আছে ভাই? কি একটা জ্বালা। ও গড, ভালো লাগে না। এই ব্রেক শেষ মোটামুটি। তাও দেখি চার্জের কি অবস্থা, চার্জ কি হইছে? ক্লাসে ঢুকে তোমাদের ছেড়ে যাইতে পারি না, দেখছো? মানে ব্রেক দিয়ে ওইখানেই বসে থাকি। কি একটা জীবন আমার। মায়া 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 জিনিসটা খুব খারাপ, বুঝছো? এটা তুমি মানো না কি না মানো, এই দুনিয়ায় যদি সবচেয়ে খারাপ জিনিস থাকে সেটা হলো মায়া। মায়া কাটানোর মতো বড় ব্যাপার এই দুনিয়া তার কোনো কিছু নাই। তুমি যদি কোনো কিছু নিয়ে পেন খেয়ে থাকো লাইফে, বা এখনো পেন খাও, এরকম যদি কিছু থাকে, দ্যাট ইজ মায়া। বিশ্বাস না হলে মিলাই নিও রাতের বেলায়। এখন মিলাইতে পারবে না, রাতের বেলায় মিলাও, দেখবা মায়া ছাড়া তোমার মধ্যে আর কিছুই নাই। মায়াটাই সমস্যা, ঠিক আছে? যাই হোক, মানে মায়া মানে কিন্তু মাইয়া না। মায়া মানে হলো, তোমরা আমার বাবা, মায়া মানে মানে মাইয়া না, মায়া মানে হলো মায়া, ঠিক আছে? মায়া, এখানেই সমস্যা। এটা দূর করতে পারলেই জীবন সুন্দর, বাট এটা দূর করা অনেক কঠিন। যাই হোক, চেষ্টা করো, হয়ে যাবে, সাধনা করতে হবে। আপনার জীবন কেমন চলতেছে? খুবই প্যারা, খুবই প্যারা। এই লেটস গো বয়েজ এন্ড গার্লস, চলেন ক্লাস শুরু করে দিই। আমি বেসিক্যালি গেছিলাম একটা এসএমসি খাওয়ার জন্য, ফ্রিজের মধ্যে এসএমসি ছিল, বাট তোমাদের সাদ মাহমুদ ভাইয়া আমার এসএমসিটা খেয়ে ফেলছে। এখন সে নিচে গেছে এসএমসি নিয়ে আসার জন্য। সো সে যখন দিবে তখন আমি আবার একটা এসএমসি খাইতে পারবো। বাট লেটস গো। বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়া, দেখো আমরা কি করব, তাপগতীয় সিস্টেমের উপর অনেকগুলো না তাপগতীয় প্রক্রিয়া চালাবো। কেন? কারণ বিভিন্ন রকম তাপগতীয় প্রক্রিয়া চালানোর কারণে সিস্টেমের তাপীয় অবস্থায় কি কি পরিবর্তন আছে সেগুলো আমাদের পর্যবেক্ষণ করতে হবে। এর জন্য যেই তাপগতীয় প্রক্রিয়াগুলো আমরা চালাবো একটা একটা করে বলি: সমষ্ণ প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অলরেডি তোমরা জানো। আরেকটা বার, সমষ্ণ প্রক্রিয়া কি প্রক্রিয়া? যেই প্রক্রিয়ায় মানে এমন ভাবে আমরা তাপগতীয় প্রক্রিয়াটা চালাবো যেন সিস্টেমের টেম্পারেচার ফিক্সড থাকে। কি থাকে? ও মাই গড, যেন কি থাকে? সিস্টেমের টেম্পারেচার ফিক্সড থাকে, ঠিক আছে? সিস্টেমের টেম্পারেচার ফিক্সড মানে আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমের মধ্যে কি আছে বলতো? আমাদের সিস্টেমের মধ্যে রাখা আছে আদর্শ গ্যাস,
কি রাখা আছে রে? সিস্টেমে রাখা আছে আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাসের উপর আমরা কি করব? সমষ্ণ প্রক্রিয়া চালাবো। সমষ্ণ প্রক্রিয়া চালাবো মানে কি? মানে আদর্শ গ্যাসের টেম্পারেচারকে আমরা ফিক্সড রাখবো, ফিক্সড রেখে আমরা অন্য যা খুশি করব। তাহলে আদর্শ গ্যাসের যদি টেম্পারেচার ফিক্সড থাকে, সেই আদর্শ গ্যাসের উপর কার সূত্রে অ্যাপ্লাই করা যায়? বয়েলের সূত্রে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, কার সূত্রে অ্যাপ্লাই করা যায়? বয়েলের সূত্রে অ্যাপ্লাই করা যায়। এবং আরেকটা জিনিস লেখা আছে দেখো, খুবই ধীরে ধীরে সংঘটিত হয়। এটা কেন লেখা আছে? কারণ পরীক্ষার প্রশ্নে আপনাকে উপরে লিখে দিবে না যে সমষ্ণ প্রক্রিয়া চালানো হয়েছে, আপনাকে বলে দিবে না যে সিস্টেমের টেম্পারেচার ফিক্সড। বলে দিলে তো ভালো। যদি কোয়েশনে বলে দেয় একটা সিস্টেমের উপর সমষ্ণ প্রক্রিয়া চালানো হয়েছে, ভালো, তুমি বুঝে যাবা সমষ্ণ প্রক্রিয়া। অথবা তোমার বললো যে একটা সিস্টেমে এমন একটা তাপগতীয় প্রক্রিয়া চালানো হয়েছে যেন সিস্টেমের টেম্পারেচার ফিক্সড থাকে, ওটা দেখেও তুমি বুঝবা সমষ্ণ প্রক্রিয়া। বাট এই দুইটার কোনোটাই লেখা থাকবে না। কি লেখা থাকবে? একটা সিস্টেমকে ধীরে ধীরে প্রসারিত করা হইলো, একটা সিস্টেমকে ধীরে ধীরে সংকুচিত করা হইলো। এই যে ধীরে ধীরে, এই শব্দটা দেখে আপনার বুঝতে হবে যে সিস্টেমে সমষ্ণ প্রক্রিয়া চালানো হয়েছে। সো যদি কোনো তাপগতীয় প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হয়, আপনার বোঝা লাগবে সেটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। এবং সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ কেমন হবে? আমি বলি, এটাকে বলা হয় সমষ্ণ রেখা। কি বলা হয়? সমষ্ণ রেখা। আপনাকে যদি সমষ্ণ প্রক্রিয়া হোক, রুদ্ধতাপীয় প্রক্রিয়া হোক, সমচাপীয় হোক, সমায়তন হোক, যা খুশি হোক, আপনাকে যদি কোনো প্রক্রিয়ার রেখা আঁকতে বলে, সমষ্ণ রেখা আঁকো, সমচাপীয় রেখা আঁকো, সমায়তন রেখা আঁকো, রুদ্ধতাপীয় রেখা আঁকো, যেটাই বলুক না কেন, আপনার কি করতে হবে? ওই প্রক্রিয়ার পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকতে হবে। আপনাকে যেই প্রক্রিয়ারই রেখা আঁকতে বলবে, আপনি কি করবেন? ওই প্রক্রিয়ার পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকবেন। এখন সমষ্ণ প্রক্রিয়া তো বয়েলের সূত্র মেনে চলে। দ্যাট মিনস P1 V1 is equals to P2 V2 অথবা PV is equals to constant, যেটা আমাদের বয়েলের সূত্র। এটার P ভার্সেস V এর গ্রাফ কেমন হবে? এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত। ঠিক আছে, কেমন হবে? আয়তাকার অধিবৃত্ত। সহজ। ঠিক আছে, মনে থাকবে? শিওর? গুড। নেক্সট চলো, সম আয়তন প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া কোন প্রক্রিয়া বলেন? যেই প্রক্রিয়ায় সিস্টেমের ভলিউম ফিক্সড। কি ভাইয়া? সিস্টেমের ভলিউম ফিক্সড। এখন আপনি যেই প্রক্রিয়াটা চালাচ্ছেন সিস্টেমের উপর, সেখানে যদি ভলিউম ফিক্সড থাকে, প্রক্রিয়াটা তো চালাচ্ছেন আদর্শ গ্যাসের উপর, আদর্শ গ্যাসের ভলিউম ফিক্সড থাকলে তার উপর কোন সূত্র খাটে বলো তো? পরে আসছো তোমরা, যদি ভলিউম ফিক্সড থাকে তাহলে আদর্শ গ্যাসে কার সূত্রে অ্যাপ্লাই করা লাগে? গে-লুসাকের সূত্রে অ্যাপ্লাই করা লাগে। এর জন্যই বলা আছে যে এটা গে-লুসাকের সূত্র ফলো করবে এবং এখানে সিস্টেমের ভলিউম থাকবে কনস্ট্যান্ট। গে-লুসাকের সূত্র কোনটা ছিল? গে-লুসাকের সূত্র ছিল P is proportional to T অথবা P1/T1 is equals to P2/T2। এবং আপনাকে যদি বলা হয় যে সম আয়তন প্রক্রিয়ার গ্রাফ আঁকো, গ্রাফ কিরকম হবে বা রেখা কিরকম হবে? P ভার্সেস V এর গ্রাফ, রাইট? সম আয়তন প্রক্রিয়া ভলিউমটা কি? ভলিউমটাই তো কনস্ট্যান্ট। ভলিউমটাকে আপনি কোন অক্ষে বসিয়েছেন? এক্স অক্ষে। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কিসের গ্রাফ? ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার গ্রাফ। দ্যাটস ওয়াই সমষ্ণ রেখা, সমষ্ণ না, সম আয়তন রেখা যেটা, সেটা দেখতে এরকম। ওকে, এটার নাম হলো সম আয়তন রেখা। ঠিক আছে, সহজ জিনিস। দেখ, একদম সহজ, পারার কথা, মনে থাকবে। গুড, ঠিক আছে। নেক্সট, সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়ায় কি হবে? সিস্টেমের প্রেসার ফিক্সড, এই যে প্রেসার কনস্ট্যান্ট, এবং এটা চার্লসের সূত্রকে ফলো করবে। কেন? কারণ গ্যাসের যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে তখন সে চার্লসের সূত্রকেই ফলো করে। দ্যাট ইজ V is proportional to T, মানে V1/T1 is equals to V2/T2। এবং এই সমচাপীয় রেখার গ্রাফ কেমন হবে? P ভার্সেস V এর গ্রাফ, রাইট? এই প্রক্রিয়ায় প্রেসারটা কনস্ট্যান্ট, প্রেসারকে কোন অক্ষে বসিয়েছো? ওয়াই অক্ষে। তাহলে পি এর পরিবর্তে লেখো ওয়াই। দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কিসের গ্রাফ? এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার গ্রাফ। সো এটা হলো আমাদের সমচাপীয় রেখা। কি এটা? সমচাপীয় রেখা। বুঝতে পারছি? সহজ জিনিস, একদম সহজ, একটু কঠিন না। ওকে, নেক্সট, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয় বলো? এখানে প্রেসারও কনস্ট্যান্ট থাকে না, এখানে টেম্পারেচারও কনস্ট্যান্ট থাকে না, এখানে আপনার আয়তনও কনস্ট্যান্ট থাকে না, এখানে কনস্ট্যান্ট থাকে কি?
তাপ, সিস্টেমের তাপের পরিমাণ হবে কনস্ট্যান্ট, মানে সিস্টেমে তাপ শক্তির কোনো আদান প্রদান হওয়া যাবে না। যে প্রক্রিয়ায় সিস্টেম এবং পরিবেশের মধ্যে কোনো তাপ শক্তির আদান প্রদান হয় না সেটাকে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলি। তার মানে প্রক্রিয়ার শুরুতে সিস্টেমে যতখানি তাপ শক্তি থাকবে প্রক্রিয়ার শেষেও সিস্টেমে ততখানি তাপ শক্তি থাকবে, তার মানে তাপ শক্তির পরিমাণটা কি কনস্ট্যান্ট। ঠিক আছে, কিউ কনস্ট্যান্ট এখানে। এবং এইটার গ্রাফটা কিরকম হয়, এটার গ্রাফটা হয় আয়তাকার অধিবৃত্তের চেয়ে আরো একটু বেশি ঢালু, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া এই সূত্রটাকে ফলো করে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যেখানে গামা মানে হলো সিপি বাই সিভি। তোমরা অলরেডি জানো গামা মানে কি সিপি বাই সিভি। ওকে, ওই যে এক পারমাণবিক গ্যাসের জন্য 1.67, বহু দ্বিপারমাণবিক গ্যাসের জন্য 1.4 এবং বহু পারমাণবিক গ্যাসের জন্য 1.33। ওকে, একদম সহজ জিনিস। এবং এটার গ্রাফটা সমষ্ণ রেখার চেয়ে কিন্তু ঢালু হবে, এটা তোমাদের জানা থাকার কথা। রুদ্ধতাপীয় রেখার যে গ্রাফ বা যে ঢাল সেটা কি হয়, সমষ্ণ রেখার চেয়ে বেশি হয়। সো পাশাপাশি দুইটা রেখা আঁকলে দেখা যাবে রুদ্ধতাপীয় রেখাটা বেশি ঢালু, সমষ্ণ রেখাটা একটু কম ঢালু। দুইটাই বক্ররেখা, দুইটাই গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, বাট একটা একটু বেশি র্যাপিডলি ডিক্লাইন করবে, মানে তাড়াতাড়ি নিচে নামবে, বেশি ঢালু হবে, সেটা হলো রুদ্ধতাপীয়টা। ওকে, গুড, সামনে আসে সমস্যা নেই। আচ্ছা, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা শুরু করি, দেন আমরা সামনে আগাচ্ছি। মানে সামনে এগুলো সবই আসবে, সমষ্ণ প্রক্রিয়া কি হচ্ছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হচ্ছে, সবই আসবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এখানে দুইটা সূত্র আছে, একটা হলো জুলের সূত্র আর একটা হলো ক্লসিয়াসের সূত্র। জুলের যে সূত্রটা সেটা হলো তাপ শক্তি এবং যান্ত্রিক শক্তির মধ্যে একটা সম্পর্ক, এবং এটা খুবই ইজি। আমার জুলের সূত্রে কি বলা হয়েছে, খুবই সিম্পল, যে আপনি যতখানি কাজ করবেন সেটা হবে তাপ শক্তির সমানুপাতিক। ঠিক আছে, মানে সহজ কথা, আপনি চাইলে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল ওয়ার্ককে তাপ শক্তিতে রূপান্তরিত করতে পারবেন, এবং আপনি যতখানি কাজ করবেন বা যতখানি মেকানিক্যাল ওয়ার্ক বা যতখানি মেকানিক্যাল এনার্জি ইনপুট দিবেন ঠিক সমানুপাতিক হারেই আপনি তাপ শক্তি পাবেন। এবং এখান থেকে এই ফর্মুলাটা আসছে W ইজ ইকুয়ালস টু JH। এটা খুবই ইজি একটা ফর্মুলা, জাস্ট মাথায় রাখতে হবে এখানে W এর একক হলো জুল, ঠিক আছে, জুল বারান্ডাও বল লিখছি জুল, এবং এইচ এর একক হলো ক্যালোরি, মানে এখান থেকে জুল আর ক্যালোরির মধ্যে সম্পর্কটা আসছে। সো এখান থেকে যে যেটা যেকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা, কি বলা হয়, তাপের যান্ত্রিক সমতা। ওকে, তো তাপের যান্ত্রিক সমতা কত আসতেছে, J ইজ ইকুয়ালস টু W ডিভাইডেড বাই H। উপরে কি আছে জুল, নিচে কি আছে ক্যালোরি, তাহলে J এর একক কি হবে, J এর একক হবে জুল পার ক্যালোরি, এবং এটার মান কত, এটার মান অলওয়েজ 4.18 বা ক্ষেত্র বিশেষে 4.2 ইউজ করা হয়, বাট অ্যাকচুয়াল মানটা 4.18 জুল পার ক্যালোরি। ঠিক আছে, সো এটা হলো যান্ত্রিক শক্তি বা যান্ত্রিক কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক। ওকে, তার মানে মাথায় রাখতে হবে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্রটা, সেই প্রথম সূত্রের যে তোমার জুলের যে বিবৃতি, সেই জুলের বিবৃতিতে কি করা হয়েছে, তাপের এবং যান্ত্রিক শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে। ঠিক আছে, একদম সহজ, এটা মোটেও কঠিন না। মানে এখানে সরাসরি তুমি বলতে পারো যে ক্যালোরি থেকে জুলের কনভার্সন, আর কিছু না। তোমার বললো যে ধরো 10 জুল 10 ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করার জন্য তোমার কত জুল কাজ করা লাগবে, কি বলছে, 10 ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করার জন্য কত জুল কাজ করতে হবে। কি করবা, W ইজ ইকুয়ালস টু JH, J এর মান 4.18, এবং কতখানি ক্যালোরি, কত ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন করতে হবে, 10 ক্যালোরি, বসাই দাও 10, শেষ 41.8 জুল কাজ করতে হবে। সিম্পল, একদম সহজ। দেখেন তো এই বিবৃতিটা বুঝছেন কিনা, এটা অনেকে কেন যেন কনফিউজড হয়ে যায়, বাট এটা অনেক সহজ। দেখো বুঝছো কিনা এটা, এটা কি বুঝতে পারছো, এভাবে কষ্ট দেন কেন, না বাস্তবতা বলতেছিলাম রে পাগলা। দেখ এটা বুঝছিস কি না, এটা হলো ক্লসিয়াসের বিবৃতি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। দেখ জুল পার কেলভিন, জুল পার কেলভিন না, জুল পার ক্যালোরি, জুল পার কেলভিন তো এনট্রপির একক, বলদ মাইট দিবনি, কষ্ট দেন কেন, ঠিক আছে আর কষ্ট দিব না, নো মোর কষ্ট, অনলি আনন্দ, অনলি আনন্দ, ঠিক আছে। ওকে, তাহলে আর প্যারা নাই, আই গেস। গড, দেখো এই সবাই বুঝছো, একটু বলো আমাকে, একটু বলো, এটা বুঝছো কিনা, এইটা ক্লিয়ার, ওকে ঠিক আছে, হ্যাঁ হইছে, সবাই হইছে, না বুঝলে বললেন, সামনে আগাই চলে। এবার হলো ক্লসিয়াসের বিবৃতি। এই ক্লসিয়াসের বিবৃতিটাই আমরা মেইনলি পড়ি, যে একটা সিস্টেমের মধ্যে তাপ শক্তি দিলে সেটা দুইটা ভাবে ইউজ হইতে পারে, একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে, আর একটা হলো কৃত কাজে।
ঠিক আছে, খুব সহজ একটা সূত্র যে আমরা যে তাপ শক্তির পরিবর্তনটা ঘটাবো একটা সিস্টেমের মধ্যে সেটার ইফেক্ট পড়বে দুইটা জায়গায়, একটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনে আর একটা হলো কি কৃতকাজে। এখন অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি একটা সিস্টেম, আচ্ছা আসতেছে আস্তে আস্তে আসতেছি, মানে এখানে এটা লেখাই আছে যে তুমি যখন একটা সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করবা তখন সেই তাপ শক্তির কিছু অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে সহায়তা করে এবং বাকি অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই, এই যে এখান থেকে হলো ভালো মতো বুঝতে পারবেন। দেখেন কোন সিস্টেমে তাপ শক্তি দিলে কি হয়, আয়তন বৃদ্ধি পেতে পারে, এর ফলে কাজ হবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একটা একটা করে দেখি। ধরেন কথার কথা, দাঁড়াও আমি একটু লিখি, এভাবে স্লাইড দিয়ে হচ্ছে না, আমার একটু লিখতেই হবে, ওয়েট। হ্যাঁ, প্রথমে আসে আমরা ডেল কিউ। ওকে, এই ডেল কিউ দ্বারা কি বোঝানো হচ্ছে, ডেল কিউ দ্বারা বোঝানো হচ্ছে সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন। কি বোঝানো হচ্ছে, সিস্টেম এর তাপ শক্তির পরিবর্তন। ওকে, তাপ শক্তির পরিবর্তন। ওকে, এখন ধরো এই ডেল কিউটা পজিটিভ। ডেল কিউটা পজিটিভ মানে কি, মানে সিস্টেমের তাপ শক্তির পরিবর্তন পজিটিভ। কোন একটা কিছুর পরিবর্তন পজিটিভ মানে কি, সেইটার মান বৃদ্ধি পাইছে। সো যখন দেখবা ডেল কিউ পজিটিভ, তোমার বোঝা লাগবে সিস্টেমের তাপ শক্তি কি হইছে, সিস্টেমের তাপ শক্তি বৃদ্ধি পাইছে। ঠিক আছে, যদি এরকম হয় ডেল কিউ নেগেটিভ, তখন আপনি কি বুঝবেন, তখন আপনি বুঝবেন সিস্টেমের তাপ শক্তি কি হইছে, হ্রাস পাইছে। ওকে, সিস্টেমের তাপ শক্তি বৃদ্ধি পাওয়া হ্রাস পাওয়া বলতে আমরা কি বুঝবো, সিস্টেমের তাপ শক্তি তখনই বৃদ্ধি পাবে যখন সিস্টেম বাইরে থেকে তাপ শক্তি গ্রহণ করবে। তার মানে ডেল কিউ যখন পজিটিভ হবে আমাদের বোঝা লাগবে সিস্টেমটা বাইরে থেকে তাপ শক্তি নিচ্ছে। আর সিস্টেমের তাপ শক্তি হ্রাস পাওয়া মানে কি, সিস্টেম থেকে বাইরে তাপ শক্তি বের হয়ে যাচ্ছে, মানে সিস্টেম বাইরে তাপ শক্তি রিলিজ করে দিচ্ছে, পরিবেশে তাপ শক্তি ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, গেল। এবার আসেন কৃতকাজ ডেল ডাব্লিউ, এটা বুঝাই। ডেল ডাব্লিউ এভাবেও প্রকাশ করা হয় পি ডেল ভি, বাট এটা শুধুমাত্র সমচাপীয় প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, আমি দেখাই দিই একটু, সমচাপীয় প্রক্রিয়ায় শুধুমাত্র তুমি এটা করতে পারবো, অন্য কোনো প্রক্রিয়ায় করতে পারবো না। অন্য প্রক্রিয়ায় তাহলে কি করতে হবে, অন্য প্রক্রিয়ায় প্রথমে আয়তনের ক্ষুদ্র পরিবর্তনের জন্য ক্ষুদ্র কৃতকাজ বের করতে হবে, ডি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু পি ডিভি, দেন এটাকে ইন্টিগ্রেট করে টোটাল কৃতকাজ বের করতে হবে, ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ বা ইন্টিগ্রেশন অফ পি ডিভি। এটা হলো অন্য যে কোনো প্রক্রিয়ার জন্য। ওকে, এটা কিসের জন্য, অন্য যে কোনো প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, যে কোনো প্রক্রিয়ার জন্য। ওকে, এখন যদি এই ডেল ডাব্লিউ এর মান হয় পজিটিভ, ডেল ডাব্লিউ যদি পজিটিভ হয় তাহলে বোঝা লাগবে সিস্টেম নিজে কাজ করছে। ওকে, কি হইছে, সিস্টেম নিজে কাজ করছে যদি ডেল ডাব্লিউটা পজিটিভ আসে। আর যদি এমন হয় যে না ডেল ডাব্লিউ আসতেছে নেগেটিভ, তখন আপনার বুঝতে হবে বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে। কি হয়েছে ভাইয়া, বাইরে থেকে সিস্টেমের উপর কাজ করা হয়েছে, বাইরে থেকে সিস্টেমের উপর টাটাটা কাজ করা হয়েছে। সহজ, একদম সহজ, কাজ করা হইছে। তাহলে ব্যাপার আসলে দুইটা, কৃতকাজ পজিটিভ হইতে পারে, কৃতকাজ নেগেটিভও হইতে পারে। কৃতকাজ যদি পজিটিভ হয় আমরা বুঝবো সিস্টেম নিজেই কাজ করতেছে, আর কৃতকাজ যদি ইনকেস নেগেটিভ চলে আসে তাহলে বোঝা লাগবে বাইরে থেকে কেউ সিস্টেমের উপর কাজ করতেছে। ঠিক আছে, গেল কৃতকাজ। এবার আসেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। অভ্যন্তরীণ শক্তি মানে কি, অভ্যন্তরীণ শক্তি মানে হলো সিস্টেমের টোটাল শক্তি। এখন আমরা যে সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছি সেই সিস্টেমের মধ্যে আছে হলো আদর্শ গ্যাস। ঠিক আছে, সিস্টেমে কি আছে, আদর্শ গ্যাস। তাহলে আমরা এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলতে কি বুঝবো, এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা বুঝবো আদর্শ গ্যাসের টোটাল শক্তি। কি বুঝবো রে, আমরা এটা দিয়ে বুঝবো আদর্শ গ্যাসের টোটাল শক্তি। ঠিক আছে, টোটাল শক্তি। আদর্শ গ্যাসের মধ্যে শুধুমাত্র একই টাইপের শক্তি থাকে, এটা আমরা পড়ছিলাম, আগেও পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা, শুধুমাত্র এক টাইপের শক্তি আদর্শ গ্যাসে প্রেজেন্ট থাকে, অন্য কোনো শক্তি থাকে না। সেটা কোন শক্তি, গতি শক্তি। সো আদর্শ গ্যাসের টোটাল শক্তি বলতে আমরা কি বুঝবো, গতি শক্তিকে বুঝবো। কি, আদর্শ গ্যাসের গতি শক্তি।
তার মানে আদর্শ গ্যাসওয়ালা যে সিস্টেমগুলা সেখানে অভ্যন্তরীণ শক্তি মানেই কি ওই সিস্টেমের মধ্যে থাকা আদর্শ গ্যাসের গতিশক্তি, ঠিক আছে? সো এই টাইপের সিস্টেমে আমরা অভ্যন্তরীণ শক্তি বলতে কি বুঝবো? আদর্শ গ্যাসের মধ্যে থাকা গতিশক্তি, ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বলতে কি বুঝবো? ওই আদর্শ গ্যাসের গতিশক্তির পরিবর্তন, রাইট? সো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে আদর্শ গ্যাসের গতিশক্তির পরিবর্তন। কেমনে বের করে? ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 nr ডেল টি। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা সরাসরি তাপমাত্রার পরিবর্তনের সাথে সম্পর্কিত। যদি সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে কি? পজিটিভ হবে। এবং যদি তাপমাত্রার পরিবর্তন পজিটিভ হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কি হবে? পজিটিভ হবে। আর যদি সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায় তাহলে তাপমাত্রার পরিবর্তন কি হবে? নেগেটিভ হবে। এবং তাপমাত্রার পরিবর্তন যদি নেগেটিভ হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও নেগেটিভ হবে, ঠিক আছে? তো যদি কখনো দেখো একটা সিস্টেমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পজিটিভ বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে, তোমার বোঝা লাগবে সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর যদি এমন হয় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা নেগেটিভ বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের বোঝা লাগবে যে তাপমাত্রা হ্রাস পাচ্ছে সিস্টেমের, ঠিক আছে? সো অভ্যন্তরীণ শক্তির সাথে সরাসরি সম্পর্ক কার? সিস্টেমের তাপমাত্রার। ওকে, আরেকটা বার, অভ্যন্তরীণ শক্তির সাথে সরাসরি সম্পর্ক কার? সিস্টেমের তাপমাত্রার। যদি অভ্যন্তরীণ ধরো কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া তুমি চালাইছো সিস্টেমের উপর এবং দেখলা যে ওই তাপগতীয় প্রক্রিয়া চালানোর কারণে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি 20 জুল কমে গেল, তোমার কি বোঝা লাগবে? তাপমাত্রা কমে গেছে। যদি 20 জুল বাইরে যেত কি বুঝতাম? তাপমাত্রা বাইরে গেছে, ঠিক আছে? একদম সহজ জিনিস। এবং এইটাই এখানে চার্ট আকারে লেখা আছে, দেখো এখানেও লেখা আছে যে ডেল কিউ যদি এমন হয় ধনাত্মক তাহলে বোঝা লাগবে সিস্টেমে তাপ সরবরাহ করা হয়েছে, মানে সিস্টেম তাপ শক্তি গ্রহণ করছে। আর যদি ডেল কিউ নেগেটিভ হয় তাহলে সিস্টেম তাপ শক্তি হারাইছে বা সিস্টেম থেকে পরিবেশে তাপ শক্তি বাইরে হয়ে গেছে। যদি ডেল ইউ হয় পজিটিভ মানে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে কি? টেম্পারেচার বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? আর যদি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় বা ডেল ইউ নেগেটিভ হয় তাহলে বোঝা লাগবে কি? টেম্পারেচার হ্রাস পাইছে, ঠিক আছে? অভ্যন্তরীণ শক্তি বাড়লে টেম্পারেচার বাড়বে, অভ্যন্তরীণ শক্তি কমলে টেম্পারেচার কমবে। আর যদি কৃতকাজ হয় পজিটিভ তার মানে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হয়েছে, মানে সিস্টেম নিজে কাজ করছে। আর কৃতকাজ যদি নেগেটিভ হয় তার মানে সিস্টেমের উপর কাজ সম্পাদিত করা হয়েছে বা বাইরে থেকে আমরা সিস্টেমের উপর কাজটা করছি, ঠিক আছে? সহজ জিনিস, দেখেন বুঝতে পারছি সবাই? শিওর? গুড, নেক্সট। এবার হলো বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এগুলো কিছু লাগবে না, এখানে বিভিন্ন প্রমাণ টমান দেওয়া আছে। ওই যে পি ডেল ভি বা পিডিভি এই ফর্মুলা কই থেকে আসছে এগুলো লাগবে না, তোমরা চাইলে দেখতে পারো, আগেও ছিল, আমি স্লাইডে তাই রেখে দিছি, কেউ যদি চাও দেখতে পারো। ওকে, সো আমরা একটা একটা করে দেখি। প্রথমটা হলো সম আয়তন প্রক্রিয়ার জন্য, মানে আমাদের যে ক্লসিয়াসের বিবৃতিটা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের, সেটাই আমরা দেখব বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার জন্য কিরকম হয়। দেখেন সমায়তন প্রক্রিয়া আয়তনের কোনো পরিবর্তন হবে? হবে না। সো আয়তনের পরিবর্তন যদি না হয়, মানে আয়তন তো এখানে কনস্ট্যান্ট, তাহলে আয়তনের পরিবর্তন কত? শূন্য। আয়তনের পরিবর্তন যদি শূন্য হয় তাহলে কৃতকাজ কত হবে? পি ডেল ভি। ডেল ভির মান তো শূন্য, দ্যাট মিনস কৃতকাজও হয়ে যাবে শূন্য। তার মানে সমায়তন প্রক্রিয়ায় সিস্টেম কোনো কাজই করে না। তাহলে এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কেমন হবে? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ডাব্লিউ এর মানটা কত? শূন্য। ডেল ডাব্লিউ এর মান যদি শূন্য হয় আমরা লিখতে পারি ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ, ঠিক আছে? একদম সহজ। সো এটা হলো সম আয়তন প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র। এবার আসেন সেকেন্ডটা, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কি হবে? সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট, রাইট? সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়? টেম্পারেচার হয় কনস্ট্যান্ট, মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। তাহলে টেম্পারেচারের পরিবর্তন কত? শূন্য। আমরা কি জানি? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ইজ ইকুয়ালস টু ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু এন আর ডেল টি, বা টেম্পারেচারের পরিবর্তন। টেম্পারেচার তো চেঞ্জই হচ্ছে না, ডেল টির মান কত রে? শূন্য। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও কত হবে? শূন্য। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি শূন্য হয় সমষ্ণ প্রক্রিয়ায়, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র কেমন হবে? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল ইউ এর মান কত ভাইয়া? ডেল ইউ এর মান হলো শূন্য, তাহলে দাঁড়াচ্ছে ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ডাব্লিউ। তার মানে তুমি যতখানি তাপ শক্তি দিবা পুরোটাই ব্যবহৃত হবে কিসের? কৃতকাজে, ঠিক আছে? সো এইটা হলো আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অথবা চাইলে যে এভাবেও প্রকাশ করা যেতে পারে। মানে ডি দিয়ে আমরা ক্ষুদ্র পরিবর্তন বোঝাই আর ডেল দিয়ে আসলে বড় পরিবর্তন বোঝাই, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে? পারবো? গুড, নেক্সট। সমষ্ণ রেখার ঢাল আছে, এখানে সমষ্ণ রেখার ঢালটা আলোচনা করা আছে। বলো সমষ্ণ রেখার ঢাল কেমনে বের করবা? খুবই সহজ, পি ভার্সেস ভি এর গ্রাফ না, তাহলে ঢাল কি হবে? ঢাল হবে ডিপি বাই ডিভি, ঠিক আছে?
আমরা কি জানি, ধরেন কথার কথা আপনাকে একটা বক্ররেখা দিয়ে দিছি, y is equals to 3x squared plus 5x, এটা ঢাল কি বলতো? এটা ঢাল হলো dy by dx, মানে ডিফারেন্সিয়েশন করা লাগে। সো এখানে আমাদের গ্রাফটা হলো p ভার্সেস v এর, সো এটা ঢাল কি হবে? dp by dv। সমষ্ণ প্রক্রিয়া আমরা কি জানি? pv is equals to কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে ডিফারেন্সিয়েশন করো, কার সাপেক্ষে করবা? v এর সাপেক্ষে, এখানে uv মেথড খাটবে, তাহলে p ইনটু dv বাই dv প্লাস v ইনটু dp বাই dv, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? 0। এখানে কত আসবে? p প্লাস v dp বাই dv ইজ ইকুয়ালস টু 0, সো আলটিমেটলি dp বাই dv আসতেছে মাইনাস p বাই v। এইটাই কি? সমষ্ণ রেখার ঢাল বা ঢাল অফ সমষ্ণ রেখা, ঠিক আছে? সহজ, এটাই কি আমাদের সমষ্ণ রেখার ঢাল। এবং যখন আমরা রুদ্ধতাপীয় রেখার ঢাল বের করবো, দেখবে এটার সাথে গামা এক গুণ হবে, গামার মান সবসময় গ্রেটার দেন 1 হয়। এর জন্য দেখবা যে রুদ্ধতাপীয় রেখার ঢাল অলওয়েজ সমষ্ণ রেখার ঢালের চেয়ে বেশি, মানে রুদ্ধতাপীয় রেখাটা সমষ্ণ রেখার চেয়ে বেশি ঢালু হয় অলওয়েজ, ঠিক আছে? ওকে, নেক্সট, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ। আচ্ছা, এখানে প্রমাণটা দেওয়া আছে, প্রমাণটা আমি যাচ্ছি না, আমাদের মেইনলি ফর্মুলাটা লাগবে যে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কত হয়। সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এন আর টি এল এন v2 বাই v1। v2টা কি? সিস্টেমের ফাইনাল আয়তন বা ফাইনাল ভলিউম, এবং v1টা কি? সিস্টেমের ইনিশিয়াল আয়তন বা ইনিশিয়াল ভলিউম। আর nটা কি? তুমি কত মোল গ্যাস রাখছো সিস্টেমের মধ্যে, তার মোল সংখ্যাটা হলো n। এবং tটা কি? সিস্টেমের টেম্পারেচার। তুমি যখন সমষ্ণ প্রক্রিয়া চালাচ্ছ, সিস্টেমের টেম্পারেচার তো ফিক্সড, ওই ফিক্সড টেম্পারেচারটা হলো t, এবং আর হলো মোলার গ্যাস ধ্রুবক 8.314। ওকে, এখন সমষ্ণ প্রক্রিয়ায় আমরা কি জানি? বয়েলের সূত্র খাটে। বয়েলের সূত্রটা কি ছিল? P1 V1 is equals to P2 V2, সো আমরা লিখতে পারি P1 by P2 is equals to V2 by V1। সো ওই V2 by V1 এর পরিবর্তে চাইলে P1 by P2 ও বসানো যায়, তাহলে ফর্মুলা দাঁড়াবে nRT ln P1 by P2, ঠিক আছে? অনেক সময় তোমাকে এই সব ইনফরমেশন দিবে, দিয়ে তোমাকে এটা বলবে না যে কৃত কাজ কত, তোমাকে বলবে গৃহীত তাপ শক্তি কত। কেমনে বের করবা? ভাই, সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হয়? 0 হয়। তাহলে আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ায় গৃহীত তাপ শক্তি বা বর্জিত তাপ শক্তি কিন্তু কৃত কাজের সমান। একটু আগে পড়ে আসছো, এই যে সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়, কই গেল? এই যেখানেই আছে, সমষ্ণ প্রক্রিয়ায় ডেল কিউ এবং ডেল ডাব্লিউ সমান হয়। তার মানে কৃতকাজ বের করার জন্য যে ফর্মুলা, গৃহীত বা বর্জিত তাপশক্তি বের করার জন্য কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় সেম ফর্মুলা, ডিফারেন্ট কিছু নাই, ঠিক আছে? ওই একই ফর্মুলাই তোমার কৃতকাজ বের করতে বললেও এটা ইউজ করবা, তোমার গৃহীত তাপশক্তি বা বর্জিত তাপশক্তি বের করতে বললেও সেম ফর্মুলা ইউজ করবা, ঠিক আছে? এর জন্য ভুল না হয়, ওকে? আর এটা কখন ইউজ করবা? যখন তোমাকে চাপের ব্যাপারে বলবে। এখন তোমার বললো যে সমষ্ণ প্রক্রিয়া আমি আয়তন 6 গুণ করছি, তার মানে তোমাকে আয়তনের ইনফরমেশন দিছে। এইটা না দিয়ে যদি বলতো আমরা চাপ 6 গুণ করছি, তখন তুমি অবশ্যই নিচের ফর্মুলাটা ইউজ করতা, ঠিক আছে? সো চাপের ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিলে নিচেরটা, আয়তনের ব্যাপারে দিয়ে দিলে উপরেরটা, মনে থাকে জানো? গুড, নেক্সট, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ভাইয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিসের মান কনস্ট্যান্ট থাকে? তাপশক্তি। তার মানে সিস্টেম কোনো তাপশক্তি গ্রহণও করবে না, কোনো তাপশক্তি বর্জনও করবে না। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ হবে কত? 0। তাহলে ডেল কিউ যদি 0 হয়, আমরা কি বলতে পারি? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ডেল কিউ তো 0, তার মানে 0 ইজ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, দ্যাট মিনস ডেল ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ, ঠিক আছে? এইটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ওকে? এবং এটার গ্রাফ তো এরকম হবে। কেন হবে ওই যে একটু আগে বললামই, কারণ এখানে পি ভি টু দি পাওয়ার গামা হয় কনস্ট্যান্ট। দেখা যায় এটা গ্রাফটা বেশি ফাস্ট ডিক্লাইনিং হয়, এটার ঢালটা হয় বেশি। একটু পরেই আসবে, দেখাচ্ছি, আসতেছে যেখানে। আচ্ছা, এই যে এটা প্রথমে পড়ে নেওয়া লাগবে। দাঁড়াও, এখানে কিছু বাকি রয়ে গেল কিনা? না, এখানে সব সেমই আছে। এতটুকু বুঝছো কিনা দেখো। তাহলে আমি ওই তাপগতিবিদ্যাতে যাবো, কি বলে তোমার মোলার আপেক্ষিক তাপে যাবো। এতটুকু বুঝতে পারছো? মানে বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার হ্যাঁ, বিভিন্ন তাপগতীয় প্রক্রিয়ার জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কিরকম হয়, এবং সমষ্ণ প্রক্রিয়া আমরা হালকা একটু ব্যাখ্যা পড়ছি। এতটুকু তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি সামনে আগাচ্ছি, ঠিক আছে? দেখো এতটুকু বুঝছো কিনা দেখেন তো, এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? দেখেন, বুঝতে পারলে আমরা সামনে আগাবো। আচ্ছা, আফনান বলছে ক্লিয়ার, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? বাকিদেরও কি ক্লিয়ার নেই? ক্লিয়ার না? ফিল সো গ্রেট টু সি ইউ কাম ব্যাক এগেইন ব্রো, ওয়্যার ওয়ার ইউ অল দোজ ডেজ? আমি ছিলাম, এখান দিয়েই ছিলাম, আশেপাশেই ছিলাম, একটু প্যারার মধ্যে ছিলাম।
আমি বলি মানে আমার লাইফে এখন সবচেয়ে যে বড় প্যারাটা চলতেছে সেটা হলো আমাদের পরীক্ষা কবে হবে জানি না, এটা হলো সবচেয়ে বড় আনসার্টেনটি। হঠাৎ করে একদিন বলে দিবে 3 দিন পর থেকে তোমাদের পরীক্ষা, তখন হলো মারাটা খাবো। ঠিক আছে, যেমন আমার 22 তারিখে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। আমাদের সবগুলো পরীক্ষা শুধু ক্যান্সেল হচ্ছে। সো প্রথম কথা, বইয়ের থেকে বের হতে ডিলে হচ্ছে, এবং সেকেন্ড কথা একটা আনসার্টেনটি কাজ করতেছে। সো লাইফে একটা প্যারার মধ্যেই আছি। ঠিক আছে, ওকে বুঝছি দাদা, ওকে নাইস। তাহলে আমরা সামনে আগে চলো। হয়েছে, এখন আছে মোলার আপেক্ষিক তাপ। আচ্ছা, এখন এই যে মোলার আপেক্ষিক তাপ, মানে প্রথম কথা মোলার আপেক্ষিক তাপ কি জিনিস? তোমাদেরকে আপেক্ষিক তাপ মনে আছে? আমরা যেমন বলি যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেলভিন পার কেজি। এটা মানে কি? 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বাড়াইতে যতখানি তাপ শক্তি লাগে সেটাকে বলা হয় ওই বস্তুর আপেক্ষিক তাপ। এখন গ্যাসের ক্ষেত্রে আমরা তো কেজিতে হিসাব করি না বা ভর দিয়ে হিসাব করি না, আমরা হিসাব করি কি দিয়ে? মোল দিয়ে বা মোল সংখ্যা দিয়ে। এর জন্য গ্যাসের ক্ষেত্রে আপেক্ষিক তাপটাকে একটু মডিফাই করে বানানো হয়েছে মোলার আপেক্ষিক তাপ। সংজ্ঞাটা সেম, যেখানে 1 কেজি ছিল সেখানে হবে 1 মোল। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগে সেটাকে আমরা বলি মোলার আপেক্ষিক তাপ ওই গ্যাসের। এখন গ্যাসের তাপমাত্রা অনেকভাবেই বাড়ানো যেতে পারে, তার মধ্যে দুইটা বিশেষ ওয়ে আছে। একটা হলো চাপকে কনস্ট্যান্ট রেখে আয়তন পরিবর্তন করে গ্যাসের তাপমাত্রা বাড়ানো, আরেকটা হলো আয়তনকে কনস্ট্যান্ট রেখে চাপ পরিবর্তন করে গ্যাসের তাপমাত্রা বাড়ানো। কারণ তাপমাত্রা বাড়াইতে হলে চাপ আর আয়তন এই দুইটার মধ্যে অ্যাটলিস্ট একটা আপনার চেঞ্জ করতেই হবে। সো যে কোনো একটাকে ফিক্সড রেখে আপনি আরেকটা চেঞ্জ করে তাপমাত্রা চেঞ্জ করতে পারেন। যখন আপনি চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবেন, তার জন্য যেই তাপ শক্তিটা লাগবে সেটাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি। আর যখন আপনি আয়তনকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবেন, তার জন্য যে তাপ শক্তিটা লাগবে সেটাকে বলা হয় স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি। ওকে, তাহলে আমাদের দুইটা আপেক্ষিক তাপ আছে বা দুইটা মোলার আপেক্ষিক তাপ আছে, একটা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি। এটা সংজ্ঞা কি হবে? চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগে সেটাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি, এবং আয়তনকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগে সেটাকে কি বলা হয়? স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিভি। ওকে, এবং এখানে এম হবে না, এখানে হবে এন। ঠিক আছে, মোল সংখ্যা এন হবে, এখানেও এন হবে, এগুলো এন হবে, এম হবে না। মোল সংখ্যা হবে, ভর না। ঠিক আছে, ওকে, মনে থাকবে, ভেরি গুড। এখন এই যে এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, এগুলা যদি তোমাদের অলরেডি মনে থাকে তাহলে খুব ভালো। প্রমাণ তোমার আর এখন দেখাতে চাচ্ছি না, সবই তোমাদের একটা সময় পড়ানো হয়েছে। এই ফর্মুলাগুলো আমাদের লাগবে একটা একটা করে। যেমন আসি একটা একটা করে আসি, সিপির ক্ষেত্রে আসো। সিপির যে ফর্মুলাটা সেটা হলো ডিগ্রি অফ ফ্রিডম +2 ডিভাইডেড বাই 2 ইন্টু আর। তোমাকে ধরো বলছে অক্সিজেন গ্যাসের সিপি কত, তুমি অক্সিজেন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম জানো কয়টা? এক পারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 3টা, দ্বিপারমাণবিক গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 5টা, বহু পারমাণবিক লিনিয়ার গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? 5টা, এবং বহু পারমাণবিক নন লিনিয়ার গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম 6টা। কার্বন ডাইঅক্সাইডের কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম 5টা। কেন? কারণ কার্বন ডাইঅক্সাইড একটা বহু পারমাণবিক লিনিয়ার গ্যাস। ওকে, সো তোমাকে যেই গ্যাস বলবে তোমার দেখা লাগবে এটা কি এক পারমাণবিক, দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক, সে অনুযায়ী ডিগ্রি অফ ফ্রিডম বসাইতে হবে। বসাইলেই আর এর মান বসাইলেই সিপি বাইর হয়ে যাবে, এবং সিপির একক কি হবে? একক হবে জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, সিপিটা কত হবে? সিপি হবে ডিগ্রি অফ ফ্রিডম বাই 2 ইন্টু আর। ঠিক আছে, তো সিপি আর সিভির মধ্যে সম্পর্ক কি দাঁড়াচ্ছে? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর। বিয়োগ করে দেখো, সিপি মাইনাস সিভি কত আসবে? আর আসবে। এবং সিপি আর সিভির যে রেশিও সেটা আসবে ডিগ্রি অফ ফ্রিডম +2 ডিভাইডেড বাই ডিগ্রি অফ ফ্রিডম, এইটাকেই বলা হয় গামা। ঠিক আছে, সো গামা কিন্তু সবসময় তোমাকে নাও দিয়ে দিতে পারে। তোমরা এক পারমাণবিক গ্যাসের জন্য জানো, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য জানো, বহু পারমাণবিক গ্যাসের জন্য জানো, ঠিক আছে। বাট তোমারে বললো অ্যাডমিশনে ধরো যে আমরা মঙ্গল গ্রহে চলে গেছি, মঙ্গল গ্রহে যে একটা গ্যাস পাইছি যার ডিগ্রি অফ ফ্রিডম হলো 8টা, তার উপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালাইছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালায় আয়তন 6 গুণ করছি। এখন চাপ কত গুণ হবে? এটার জন্য কিন্তু তোমার গামা লাগবে। এখন তুমি তো গামা জানো এক পারমাণবিক গ্যাসের, দ্বিপারমাণবিক গ্যাসের, বহু পারমাণবিক গ্যাসের, বাট 8টা ডিগ্রি অফ ফ্রিডম হলো গ্যাসের জন্য, তুমি কি গামা জানো? জানো না। তখন এই ফর্মুলা ইউজ করে গামা বের করতে হবে। সো গামার এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা একটু মাথায় রাখো, এই ফর্মুলাটা গামার। ঠিক আছে, আই হোপ তোমরা জানো, মনে না থাকলে এখন খেয়াল করে রাখো, ডফ +2 ডিভাইডেড বাই ডফ। ওকে, সো এই হলো আমাদের গামার ফর্মুলা, সিপি সিভির ফর্মুলা। আর কিছু লাগতেছে? আর কিছু মোস্ট প্রবাবলি আমাদের লাগতেছে না। ঠিক আছে, এতটুকুই।
এই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখা লাগবে, স্পেশালি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়াগুলো প্রত্যেকটা ইউজ হয়, ঠিক আছে? ওকে, গুড। নেক্সট, এই যেখানে লেখাও আছে কার ডফ কয়টা, কার গামা কি হবে না হবে সব লেখা আছে। এখন আননোন কোনো ডফওয়ালা গ্যাসের জন্যও আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ডফ প্লাস 2/ডফ, ওইটা দিয়ে গামাটা বের করে দেন ম্যাথ করতে হবে, ঠিক আছে? এতটুকু যেন মনে থাকে। গুড। নেক্সট, গামার ব্যবহার আছে, যেখানে গামার ব্যবহার দেওয়া আছে, এটা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে? এটা এমসিকিউ এর জন্য, যে গামার মান দিয়ে আমরা গ্যাসের আণবিক বিন্যাস সম্পর্কে ধারণা পাইতে পারি। গ্যাসের শব্দের বেগ নির্ণয়ের জন্য গামা লাগে, এটা হলো গামা। ওকে, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবর্তনে গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক, সেটা গামার উপর নির্ভর করে, কারণ আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় PV টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো গামা লাগবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, ঠিক আছে? এটুকু যেন মনে থাকে, টুকটাক জিনিসপাতি। গুড। সিপি সিভির চেয়ে বড় হয় কেন? এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন, ইহা একখানা আসার মতো প্রশ্ন, ঠিক আছে? অনুধাবনমূলকে এটা আসার মতো, অনেকবার পড়াইছি, তাও আর একটা বার বলে দেই। দেখো সিপি মানে কি, তুমি স্থির চাপে মানে প্রেসারকে ফিক্সড রাখবা, প্রেসার থাকবে কি ফিক্সড, প্রেসারকে ফিক্সড রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা কি করবা, 1 কেলভিন বাড়াবা, ঠিক আছে? তার জন্য তোমার যতখানি তাপ শক্তি লাগবে সেটাকে আমরা বলবো সিপি। তাহলে আমি যদি গ্যাসের প্রেসারকে ফিক্সড রাখি, তাহলে এটা কোন প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। সমচাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি হয় বলো? চেঞ্জ হয় কোনো? সমচাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কোনো চেঞ্জই আসবে না। চাপ কনস্ট্যান্ট থাকলে তো কোনো সমস্যা নাই, সূত্র যা আছে তাই থাকবে, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমার ডেল ইউ এর মান কত? ডেল ইউ হবে ডফ বাই 2 ইন্টু এন আর ডেল টি, আর ডেল ডাব্লিউটা ডেল এন ডাব্লিউ এর মতো থেকে গেল, ঠিক আছে? ধরো কথার কথা, ডফের মান ডফের মতো থাকুক, ডফ বাই 2 ইন্টু এন এর মান কত? 1 মোল, আর এর মান কত? আর এর মান তো আর এর মতোই থাকতেছে, এবং ডেল টির মানও 1 প্লাস ডেল ডাব্লিউ, তাহলে ডফ বাই 2 ইন্টু আর প্লাস ডেল ডাব্লিউ, ঠিক আছে? এবং এই যে তুমি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলা, তার জন্য যতখানি তাপ শক্তি লাগলো সেটাই তোমার কি? সেইটাই তোমার সিপি। চাপকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যতখানি তাপ শক্তি লাগে সেটাই কি? সিপি। তাহলে সিপি কত আসতেছে? সিপি আসতেছে ডফ বাই 2 ইন্টু আর প্লাস ডেল ডাব্লিউ, ঠিক আছে? প্লাস ডেল ডাব্লিউ, এটা হলো আমাদের সিপি। এবার আসেন সিভি। সিভিতে কি হবে? আমরা আয়তনটাকে রাখবো ফিক্সড। সিভিতে আমরা কি করব? আয়তনটাকে রাখবো ফিক্সড। তাহলে ভলিউম যদি ফিক্সড থাকে, এই অবস্থায় আমরা কি করব? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, মানে তাপমাত্রার পরিবর্তন হবে 1 কেলভিন, ঠিক আছে? তাহলে এই জন্য যতখানি তাপ শক্তি লাগবে সেটাকে আমরা কি বলবো? সিভি। এখন আয়তন যখন ফিক্স থাকে তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি হয়? ডেল কিউ ইজ ইকুয়ালস টু ডেল ইউ। কেন? কারণ সময়তন প্রক্রিয়ায় বা আয়তন ফিক্স থাকলে ডেল ডাব্লিউ এর মান হয়ে যায় 0, ঠিক আছে? তাহলে কতখানি লাগবে? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কেমনে বের করে? ডফ বাই 2 ইন্টু এন আর ডেল টি। এন এবং ডেল টির ভ্যালু কত? 1। তাহলে ডফ বাই 2 ইন্টু 1 ইন্টু আর ইন্টু 1, তার মানে ডফ বাই 2 ইন্টু আর। বুঝতে পারছো? এবং এটার জন্য যতখানি তাপ শক্তি লাগছে সেটাই কি? সিভি। তাহলে দেখো সিভির মান কত আসছে? ডফ বাই 2 ইন্টু আর, ঠিক আছে? সিপির মান কত আসছে? ডফ বাই 2 ইন্টু আর প্লাস ডেল ডাব্লিউ। এখানে একটা এক্সট্রা পরিমাণ শক্তি থেকেই যাচ্ছে, এর জন্য অলওয়েজ সিপির মান কি হবে? সিভির চেয়ে বড় হবে। মানে আপনি যত যাই করেন না কেন, আপনার এখানে একটা এক্সট্রা শক্তি দেওয়া লাগবে কৃত কাজের জন্য। যখন আপনি চাপকে কনস্ট্যান্ট রেখে তাপমাত্রা বাড়াচ্ছেন 1 কেলভিন 1 মোল গ্যাসের, তখন আপনার একটা এক্সট্রা শক্তি খরচ হবে কৃত কাজের জন্য। বাট যখন আপনি আয়তনকে ফিক্সড রেখে করতেছেন তখন তো কৃত কাজ নাই, আপনি যে শক্তিটা দিবেন পুরোটাই তাপমাত্রা বৃদ্ধিতে চলে যাবে। সেখানে কম শক্তিতেই তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পায়, বাট এখানে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করার জন্য ওইটার চেয়ে বেশি শক্তি লাগে। এর জন্য সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিভি, ঠিক আছে? এটা একটু সুন্দর গুছিয়ে লিখতে হবে, উদাহরণে আসার মতো প্রশ্ন। ওকে, গুড। এবার আসো, এটা কি? এটা হলো ওই যে তোমার মনে রাখার যে ব্যাপারটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার, ঠিক আছে? যে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। এটা তোমরা জানো, এটা কি বলবো, এখানে বলার কিছু নাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র এটা। এবং এই যে এখানে মাদার ইকুয়েশনগুলো, সরি এটা তো মাদার ইকুয়েশন, এবং এই মাদার ইকুয়েশন ইউজ করে আমরা আরো দুইটা সমীকরণ বানাতে পারি। মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দেখো সমষ্ণ প্রক্রিয়ায় কি হয়? টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট, সো সম্পর্কটা থাকে শুধুমাত্র চাপ এবং আয়তনের মধ্যে, P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2।
বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপও চেঞ্জ হয়, আয়তনও চেঞ্জ হয়, তাপমাত্রাও চেঞ্জ হয়। সো এখানে সম্পর্ক কিন্তু তিনটা। একটা হলো চাপ এবং আয়তনের মধ্যে, সেটা হলো P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। আরও দুটো সম্পর্ক হওয়া সম্ভব। একটা হলো V এবং T এর মধ্যে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে, এবং আরেকটা হলো P এবং T এর মধ্যে। ঠিক আছে? সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্পর্ক কিন্তু তিনটা, একটা না। সো এই প্রথম সম্পর্কটা থেকে মাদার ইকুয়েশন ইউজ করে আমরা বাকি দুটো সম্পর্ক জেনারেট করতে পারি, সেটা এখানে দেখানো আছে। খেয়াল করেন, খুবই সহজ। আপনি কি জানেন? আপনি জানেন P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা, রাইট? এখন ধরুন আপনি V আর T এর মধ্যে সম্পর্ক যাচ্ছেন। আপনি জানেন P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। আপনি কি চান? V এবং T এর মধ্যে সম্পর্ক, মানে আয়তন আর তাপমাত্রার মধ্যে সম্পর্ক কি করা লাগবে? চাপকে সরানো লাগবে। চাপকে কেমনে সরাবেন? মাদার ইকুয়েশন PV ইজ ইকুয়ালস টু nRT, আদর্শ গ্যাসের জন্য। সো আমরা লিখতে পারি P ইজ ইকুয়ালস টু হোয়াট? nRT বাই V। তাহলে এখানে লিখবো P1 এর জায়গায় nRT1 বাই V1 into V1 to the power gamma nRT2 by V2 into V2 to the power gamma। তাহলে কি দাঁড়াচ্ছে? T1 V1 to the power gamma minus 1, T2 V2 to the power gamma minus 1। সো মুখস্থ করার কিছু নাই, জাস্ট ওইখানে রিপ্লেস করে দিলেই আপনার নতুন সমীকরণ চলে আসবে। ঠিক আছে? সো এটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। ওকে, এবং ফাইনালি আরেকটা আছে, সেটা হলো চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, সেটা এখানে দেখানো আছে। ওকে, সো এখানে আমরা কি করব? P1 V1 টু দি পাওয়ার গামা P2 V2 টু দি পাওয়ার গামা। কি চাচ্ছেন? P এবং T এর মধ্যে সম্পর্ক। কাকে রিপ্লেস করা লাগবে? V কে। V কে কেমনে রিপ্লেস করবা? nRT বাই P করে দাও। তাহলে P V1 কি দাঁড়াবে? V1 দাঁড়াবে nRT1 বাই P1 টু দি পাওয়ার গামা। এখানে কি হবে? nRT2 বাই P2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে? তো দেখো সবই কাটাকাটি যাবে, আলটিমেটলি থাকবে P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা T1 টু দি পাওয়ার গামা P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা T2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে? এই তো, এই হলো চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। সো যদি মানে কখন কোনটা ইউজ করবেন না, একটা কনফিউশন হতে পারে। যদি কখনো বলে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া চেনার কিন্তু উপায় আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমাকে বলে দিবে যে প্রক্রিয়াটা হঠাৎ করে সংঘটিত হয়েছে। হ্যাঁ, এটি একটু লিখে দিই আমি। চেনার উপায় এখানে লেখা থাকবে কি, মানে কোথাও না কোথাও স্লাইডের অবশ্যই লেখা আছে, আমি হয়তো খেয়াল করিনি। আকস্মিকভাবে সংঘটিত হয়েছে, আকস্মিকভাবে সংঘটিত বা হঠাৎ করে হয়েছে। ঠিক আছে? এই টাইপের যদি কোনো ওয়ার্ড লেখা দেখো, তাহলে তোমাদের সেটা বুঝতে হবে সেখানে কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে? যদি এই টাইপের কোনো ওয়ার্ড থাকে। ওকে, এখন তোমরা বললো যে হঠাৎ করে কোনো একটা গ্যাসের আয়তন 6 গুণ হয়ে গেল, তাপমাত্রা কত গুণ হবে? সো যেহেতু হঠাৎ করে বলছে, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া তোমরা বলছে আয়তন 6 গুণ হয়েছে, তাপমাত্রা কত গুণ হবে? তার মানে আয়তনের ইনফরমেশন দিয়ে দিছে, তাপমাত্রা বের করতে বলছে। তাহলে সম্পর্কটা হবে আয়তন এবং তাপমাত্রার মধ্যে, মানে V এবং T এর মধ্যে। সো আমরা ইউজ করব এটা। যদি বলে আয়তন 6 গুণ হইলো, চাপ কত গুণ হবে? তার মানে আয়তন দিয়ে দিছে, চাপ বের করতে বলছে। সম্পর্ক হবে P এবং V এর মধ্যে, আমরা ইউজ করব এটা। এবং যদি প্রশ্ন করে যে চাপ 6 গুণ হয়েছে, তাপমাত্রা কত গুণ হবে? তার মানে প্রশ্ন চাইছে চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, তখন আমরা ইউজ করব এটা। ঠিক আছে? সো প্রশ্ন পড়তে হবে, কি দেওয়া আছে, কি চাইছে সেটা দেখতে হবে, দেন আপনি ফর্মুলা চুজ করে ইউজ করেন। ঠিক আছে? ওকে, মনে থাকলেই হবে। এবং ফাইনালি রুদ্ধতাপীয় রেখার ঢাল, এটা বের করা আসলে কোনো ব্যাপার না। দেখো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া জানি P V টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো রুদ্ধতাপীয় রেখা মানে কি? P ভার্সেস V এর গ্রাফ। তাহলে ঢাল কোনটা হবে? dP বাই dV। সো আমাদের আবারও dP বাই dV বের করতে হবে। এটাকে V এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দাও, তাহলেই হয়ে যাবে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। তাহলে চলেন P কে নিয়ে আসি d dV V টু দি পাওয়ার গামা প্লাস V টু দি পাওয়ার গামাকে নিয়ে আসি dP বাই dV ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে? সো এখান থেকে করেন dP বাই dV এর মান আসবে মাইনাস গামা ইন্টু পি বাই ভি। এটাকে লেখা যায় গামা ইন্টু মাইনাস পি বাই ভি। এই যে মাইনাস পি বাই ভি, এটা কি ছিল? এটা ছিল সমষ্ণ রেখার ঢাল। ঠিক আছে? এটা কি ছিল? ঢাল অফ সমষ্ণ। ঠিক আছে? এবং এই যে যেটা বের করলেন মাত্র, এটা কি? এটা হলো রুদ্ধতাপীয় রেখার ঢাল, মানে ঢাল অফ রুদ্ধতাপীয়। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি যে ঢাল অফ রুদ্ধতাপীয় is equals to gamma multiplied by ঢাল অফ সমষ্ণ।
ওকে, এবং গামার মান অলওয়েজ গ্রেটার দেন 1 হয়। সো রুদ্ধতাপীয় রেখার ঢাল সবসময় কি হবে, সমষ্ণ রেখার ঢালের চেয়ে বেশি হবে। ওকে, রুদ্ধতাপীয় রেখার ঢাল কি হবে, অলওয়েজ সমষ্ণ রেখার ঢালের চেয়ে বেশি হবে। সো যদি দুটো গ্রাফ দেখো, এরকম একটা গ্রাফ, ওকে, আর একটা ধরো এরকম একটা গ্রাফ, ধরো অন্য কালার দিয়ে আঁকি, ইয়েলো কালার দিয়ে আঁকি, তো আর একটা দিচ্ছে এরকম। তোমাকে যদি বলে কোনটা রুদ্ধতাপীয় কোনটা সমষ্ণ, যেটা বেশি ঢালু সেটা হলো রুদ্ধতাপীয়, এবং যেটা কম ঢালু সেটা হলো সমষ্ণ। ওকে, সো গ্রাফ দেখেও চিনতে পারবা, সমস্যা নাই, আর এই ঢাল তেমনি করে বের করতে পারবাই। ওকে, গুড, এটাও গেল। এরপর যেটা আসতে পারে সেটা হলো, আচ্ছা এই যে এখানে এটা লেখাই আছে, এটা যে মাত্রই ব্যাখ্যা করলাম, এটা এখানে লেখা আছে ওই আগেরটাই, ঠিক আছে। ওকে, এরপর রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ। সো এটাও ফর্মুলা মাথায় রাখতে হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজের ফর্মুলা W = nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T1 মাইনাস T2। T1টা কি, সিস্টেমের শুরুর তাপমাত্রা, সিস্টেমের ইনিশিয়াল টেম্পারেচার, ঠিক আছে, এবং T2টা কি, সিস্টেমের ফাইনাল টেম্পারেচার। ওকে, সিস্টেমের কি, ফাইনাল টেম্পারেচার। ওকে, সো এই ফর্মুলা লাগবে তোমাকে মাঝে মধ্যেই, বা স্পেশালি ইঞ্জিনের ক্ষেত্রে তোমার এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করা লাগবে। সো তখন এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ বের করার ফর্মুলা। ওকে, যেখানে সবকিছু ব্যাখ্যা ট্যাখ্যা করা আছে, কেন অধিকতর খারাপ, ওকে, এটা ব্যাখ্যা করা আছে, থাকুক। এখন আমরা নতুন টপিকে যাব, দেখো তার আগে এতটুকু বুঝছো কিনা। এনট্রপিতে যাওয়ার আগে দেখো এতটুকু ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হইলে আমরা তারপরে এনট্রপিতে যাব। এতটুকু কি আমাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখেন, তারপর আমরা যাব এনট্রপিতে। খেয়াল করেন, এই পর্যন্ত ক্লিয়ার সবার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এনট্রপিতে যাব। দেখেন, দেখো দেখো দেখো, বুঝছো কিনা? ও মাই গড, হাত পা ব্যথা করে কেন রে? কি একটা জ্বালা, জীবনে শান্তি নাই, হাত পা কেন ব্যথা করবে এই বয়সে? যাই হোক, ব্যাপার না। দেখো বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? কোনটা বলো? বল বল বল। ক্লিয়ার, ওকে, ঠিক আছে। বাকিরা, বাকিরা বুঝছিস? দেখ, আজকাল আমরা ইঞ্জিনের আগ পর্যন্ত পড়বো, হ্যাঁ, মানে ইঞ্জিন আর সিকিউ সলভিং নেক্সট ক্লাসে শুরু করবো, আজকে ইঞ্জিনের আগ পর্যন্ত পড়বো। ক্লিয়ার, ওকে, ঠিক আছে, ভেরি গুড। বাকিরা কারো সমস্যা হলে বইলো, ঠিক আছে। এবার আসি এনট্রপি। এনট্রপি নিয়ে আর কি বা বলবো? এনট্রপি কি জিনিস? এনট্রপি হলো সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ। কই কই লেখা আছে? যেখানে লিখি। এনট্রপি কি জিনিস? সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ। ওকে, মানে একটা সিস্টেম যত বেশি বিশৃঙ্খল, আমরা বলি ওই সিস্টেমের এনট্রপি তত বেশি। এখন এনট্রপি না কখনো মেজার করা যায় না, বুঝছো? তুমি না কখনো এনট্রপি মাপতে পারবা না। তাহলে আমরা মাপি কি ভাইয়া? এই যে আমরা বের করি, কি বের করি? আমরা বের করি যে সিস্টেমের উপর চালানো কোনো একটা তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তন। আমরা সিস্টেমের এনট্রপি মাপতে পারি না, আমরা কি বের করি? সিস্টেমের উপর কোনো একটা তাপগতীয় প্রক্রিয়া চালাইছি, ওই তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপি কতটুকু চেঞ্জ হয়েছে আমরা ওইটা বের করি, ঠিক আছে। সো এস আমরা কখনোই বের করতে পারি না, আমরা যেটা বের করি সেটা হলো ডেল এস বা এনট্রপির পরিবর্তন, ঠিক আছে। ওকে, এবং আমাদের ফর্মুলা যেটাও সেটাও এনট্রপির পরিবর্তন, এটাই শিখতে হবে, অন্য কিছু শেখার দরকার নেই। ওকে, এখন এই যে এনট্রপির যে পরিবর্তন, এই এনট্রপির পরিবর্তন দিয়ে অনেক কিছু মেজার করা যায়, সেটাই আমাদের এনট্রপির তাৎপর্য। এনট্রপি একটা প্রাকৃতিক রাশি যার মান তাপ এবং পরম তাপমাত্রার অনুপাতের সমান। একটা বস্তুর তাপীয় ধর্ম বা তাপ সঞ্চালনের দিক নির্দেশ করে এনট্রপি। স্বাভাবিক, কোনো একটা ধরো কথার কথা, কোনো একটা বস্তুর এনট্রপির পরিবর্তন পজিটিভ। একটা বস্তুর এনট্রপির পরিবর্তন তখনই পজিটিভ হওয়া সম্ভব যখন বস্তুটা তাপ শক্তি গ্রহণ করতেছে, ঠিক আছে। তো যদি দেখো যে কোনো একটা প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপির পরিবর্তন পজিটিভ, তোমার বোঝা লাগবে সিস্টেম তাপ শক্তি গ্রহণ করছে, মানে পরিবেশ থেকে তাপ শক্তি সিস্টেমের মধ্যে ঢুকছে। আর যদি এমন হয় যে বস্তুর এনট্রপির পরিবর্তন আসছে নেগেটিভ, তার মানে সিস্টেমের তাপ শক্তি হ্রাস পাইছে, মানে সিস্টেম থেকে বাইরে তাপ শক্তি বের হয়ে গেছে। ওকে, সো এনট্রপির পরিবর্তন দিয়ে আমরা কি করতে পারি? তাপ সঞ্চালনের দিক নির্ণয় করতে পারি। একটা বস্তুর তাপগতীয় অবস্থান নির্ধারণে সহায়তা করে। কোন তাপগতীয় অবস্থায় আছে সেটা। এটি তাপমাত্রা, চাপ, আয়তন, অন্তর্নিহিত শক্তি, চুম্বকীয় অবস্থান নেয় বস্তুর অবস্থা প্রকাশ করে। এবং এনট্রপি বৃদ্ধি পেলে বস্তুর শৃঙ্খল অবস্থা হতে বিশৃঙ্খল অবস্থায় পরিণত হয়। একটা সিস্টেমের এনট্রপি যত বাড়বে, ওই সিস্টেমের বিশৃঙ্খলা তত বাড়বে, ঠিক আছে। এবং তাপমাত্রা এবং চাপের ন্যায় একে অনুভব করা যায় না। হ্যাঁ, তুমি এটা অনুভব করতে পারবে না যে হ্যাঁ এই সিস্টেমের মধ্যে এনট্রপি এত অত, এটা অনুভব করার কিছু নাই। যদি এমন দেখো যে সিস্টেমের বিশৃঙ্খলা বাইরে যেতেছে, তাহলে
বুঝবা এনট্রপি বাড়তেছে। যদি দেখো যে না বিশৃঙ্খলা কমে যেতেছে তাহলে বোঝা লাগবে এনট্রপি কমতেছে। বাট আলাদা করে এনট্রপি দেখা যায় না বা অনুভব করা যায় না। যেটা তাপ করা যায়, তাপকে আমরা অনুভব করতে পারি, বাট এনট্রপিকে অনুভব করা যায় না। ঠিক আছে, ওকে, তাহলে গেল। এইবার এই যে এখানে তোমার এই যে একটু কিছু ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া আছে, এগুলো আসলে তোমাদের দরকার নাই, এগুলো তোমরা পারো অলরেডি। যে একটা সিস্টেমে ধরো চিনি ছিল, চিনির ক্রিস্টাল ছিল, চিনির ক্রিস্টাল কি অনেক বেশি সুবিন্যস্ত, তো এখানে অনেক শৃঙ্খলা ছিল। সেই চিনিটাকে যখন আমি পানির মধ্যে গুলাবো তখন চিনির মধ্যে ওই শৃঙ্খলাটা থাকবে না, বা অনুপরমাণুর মধ্যে যে শৃঙ্খলাটা আগে ছিল সেটা আর থাকবে না। দ্যাট মিনস সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পাইছে। সিস্টেমের বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়া মানে সিস্টেমের এনট্রপি বৃদ্ধি পাওয়া। ঠিক আছে, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এই এক্সাম্পলটা ইম্পর্টেন্ট। দেখো, একটা শৃঙ্খল জিনিসের আউটপুট সবসময় ভালো হয়, বাট একটা বিশৃঙ্খল জিনিসের আউটপুট কিন্তু ভালো হয় না। সো যখন তোমার সিস্টেম শৃঙ্খল তখন সে একটা ভালো আউটপুট দিবে, বাট যখন তোমার সিস্টেমটা শৃঙ্খল না বিশৃঙ্খল তখন সে খুব বেশি ভালো আউটপুট দিবে না। এটা কি বোঝাচ্ছি? দেখো, আমাদের যে তাপগতীয় যে সিস্টেমগুলো, মেইনলি তো আমরা ইঞ্জিন নিয়ে কাজ করি। ইঞ্জিন কি করে? তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করে। ঠিক আছে, সো যখন তোমার ইঞ্জিনের এনট্রপি হবে কম, সে সুন্দর মতো তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে। বাট যখন এনট্রপি বাড়বে তখন তার ইফিসিয়েন্সি কমে যাবে, সে তাপ শক্তিকে আর আগের মতো কাজে রূপান্তর করতে পারবে না। এটাই সমস্যা। আমাদের ডে টু ডে লাইফে আমরা যাই করি না কেন এনট্রপি বৃদ্ধি পায়। এভাবে এনট্রপি বৃদ্ধি পাইতে পাইতে একটা সময় দুনিয়ার এনট্রপি ম্যাক্সিমাম হয়ে যাবে। যখন দুনিয়ার এনট্রপি ম্যাক্সিমাম হয়ে যাবে, দুনিয়া পৌঁছায় যাবে তাপীয় সমতায়, তখন তাপ শক্তিকে চাইলেও আর কাজে রূপান্তর করা যাবে না, যেটাকে বলা হয় ইউনিভার্সের হিট ডেথ। ঠিক আছে, অনুধাবনা আসতে পারে হিট ডেথ কি জিনিস। হিট ডেথ কখন হবে? যখন আমাদের ইউনিভার্সের এনট্রপি ম্যাক্সিমাম হবে। কেন ইউনিভার্সের এনট্রপি ম্যাক্সিমাম হবে? কারণ আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যা করি সবই ইরিভার্সিবল প্রসেস বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আপনি যাই করেন না কেন সিস্টেমের এনট্রপি কি হয়? বৃদ্ধি পায়। এভাবে বৃদ্ধি পাইতে পাইতে যখন ম্যাক্সিমাম হয়ে যাবে তখন আমাদের ইউনিভার্সের হিট ডেথ হবে। ঠিক আছে, সেগুলো এখানে ব্যাখ্যা করা আছে টুকটাক টুকটাক। এই যে এই যে এই যে এটা 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 এই যে লেখা আছে, দেখো এই যে দেখো এখানে লেখা আছে জিনিসটা, এটা অনুধাবন আসতে পারে। এটা অনুধাবনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা প্র্যাকটিক্যাল লাইফে যাই করি না কেন এনট্রপি অলওয়েজ বৃদ্ধি পায়, সিস্টেমের বিশৃঙ্খলা বাড়তেই থাকে, শক্তিকে কাজে রূপান্তরের ক্ষমতা কমতে থাকে। সো যখন এনট্রপি ম্যাক্সিমাম হয়ে যাবে, শক্তির রূপান্তরই হয়ে যাবে বন্ধ, তখন ইউনিভার্সের হিট ডেথ হবে। কারণ শক্তির রূপান্তর বন্ধ হলে দুনিয়া চলবে না, তো দুনিয়া চলতেছে সেই শক্তির রূপান্তরের উপরে। আমাদের সূর্যের মধ্যে কি হয়? নিউক্লিয়ার ফিউশন হয়ে সেখান থেকে আমরা এনার্জি পাই, সেই এনার্জি গাছ রিসিভ করে, সেটাকে কনভার্ট করে কেমিক্যাল এনার্জিতে, কেমিক্যাল এনার্জি আবার ফুড হয়, তাই না? সেটা আবার আমরা অ্যাবজর্ব করি, সেটা আবার হিটে কনভার্ট হয়, আমরা বেঁচে থাকি। যদি হিটে এই এনার্জির কনভার্সন যদি না হয় আমরা বাঁচবো? বাঁচবোই না। ঠিক আছে, সো এটাকেই বলা হয় ইউনিভার্সের হিট ডেথ। ওকে, গুড। এখন এনট্রপির যে পরিবর্তন, এখানে এই যে অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, এনট্রপি যদি পরিবর্তন যদি পজিটিভ হয় তার মানে সিস্টেমের এনট্রপি বাড়ছে, যদি নেগেটিভ হয় সিস্টেমের এনট্রপি কমছে। এগুলো তো নর্মাল জিনিস, এগুলো লাগবে না। এই যে হ্যাঁ এখানে লাগবে দুইটা ফর্মুলা, একটা হলো যদি সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আর একটা হলো যদি সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকে। যদি সিস্টেমের, এখানে লেখা আছে যদিও, আমি একটু লিখে দিই, যদি সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন ডেল এস হবে ডেল কিউ বাই টি। মানে কোন একটা প্রক্রিয়া তুমি সিস্টেমের উপর চালাইছো, যেই প্রক্রিয়ায় সিস্টেমের টেম্পারেচার কনস্ট্যান্ট, মানে কি? মানে সমুষ্ণ প্রক্রিয়া। তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় যদি তোমাকে এনট্রপির পরিবর্তন বের করতে বলে, সেটা কেমনে বের করবে? ডেল কিউ বাই টি। ডেল কিউটা কি? সমুষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের গৃহীত বা বর্জিত তাপ শক্তি, আর টিটা হলো ওই ফিক্সড টেম্পারেচার যে টেম্পারেচারে তুমি প্রক্রিয়াটা চালাইছো। ওকে, আর যদি টেম্পারেচার চেঞ্জ হয়, অন্যান্য প্রক্রিয়া যেই প্রক্রিয়াগুলোয় কি হচ্ছে? টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, যদি এরকম হয় সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত হবে? সেক্ষেত্রে এনট্রপির পরিবর্তন বের করতে হবে ডেল এস ইজ ইকুয়ালস টু এম এস ln T2 বাই T1। এটার প্রমাণটা এখানে দেওয়া আছে, খুবই সহজ। এখানে এমটা হলো যার এনট্রপির পরিবর্তন বের করছো তার ভর, ঠিক আছে। এসটা কি? যার এনট্রপির পরিবর্তন বের করছো তার আপেক্ষিক তাপ। ওকে, কি? আপেক্ষিক তাপ। যেমন পানির ক্ষেত্রে 4200, বরফের ক্ষেত্রে কত যেন 2100। ওকে, সেগুলো মাথায় রাখতে হবে। এবং T2টা হলো ফাইনাল টেম্পারেচার সিস্টেমের, কি? ফাইনাল টেম্পারেচার। এবং T1টা হলো ইনিশিয়াল টেম্পারেচার। ঠিক আছে, সহজ জিনিস একদম। সো যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে সিস্টেমের, এটা এনট্রপির পরিবর্তন বের করার ফর্মুলা। আর যদি টেম্পারেচার চেঞ্জ হয় বা তাপমাত্রা কনস্ট্যান্ট না থাকে সেক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে হবে। এবং এনট্রপির যে এককটা বা পরিবর্তনের যে এককটা সেটা হলো জুল পার কেলভিন। ওকে,
এককটা কি জুল পার কেলভিন। সহজ। সো এতটুকুই এন্ট্রপির থিওরিটিক্যাল আলোচনা, এতটুকু জানলেই চলবে। ম্যাথের মধ্যে কিছু ব্যাপার স্যাপার আছে যে ফর্মুলাগুলো এগুলো আমাদের লাগবে ম্যাথে। ওকে, সো আগেও তো করাইছি, ওগুলো আই গেস তোমাদের মানে জানা থাকার কথা। সিকিউ সলভিং আমরা দেখবো আরো কিছু। ওকে, এখানে এই যে লেখাটা আছে, এই যেখানে সবকিছুই লেখা আছে, কোনটা আসলে কি নির্দেশ করতেছে না করতেছে এটা দেখলেও হবে। ওখানে আগের পেজে আমিও লিখে দিছি। এখানে হলো এই যে, হ্যাঁ দেখো এখানে আরো কিছু ব্যাখ্যা করা আছে, খেয়াল করো। এটা তো সিস্টেমের টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, এটা যখন কনস্ট্যান্ট থাকবে না এবং এইটা জিরো কখন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। কেন? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো তাপ শক্তির কোনো আদান প্রদানই হয় না। এন্ট্রপির ফর্মুলার উপরে কি তাপ শক্তির পরিবর্তন, তাই না? তাপ শক্তি যদি পরিবর্তনই না হয় এন্ট্রপি চেঞ্জ হবে না। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম তাপ শক্তি গ্রহণও করে না, বর্জনও করে না। এর জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত হয়? শূন্য হয় এবং এন্ট্রপি কি থাকে? কনস্ট্যান্ট। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন শূন্য এবং এন্ট্রপি নিজে কি? কনস্ট্যান্ট। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু দুইটা জিনিস কনস্ট্যান্ট, তাপ শক্তির মানও কনস্ট্যান্ট আবার এন্ট্রপির মানও কনস্ট্যান্ট। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কয়টা কনস্ট্যান্ট? দুইটা, একটা হলো তাপ শক্তি আর একটা কি? এন্ট্রপি। ঠিক আছে, গুড। নেক্সট, আচ্ছা এই যেখানে তোমার দুইটা প্রক্রিয়ার কথা বলা আছে, বলে দিই একটু। একটা হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া আর একটা হলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। হ্যাঁ, এখান থেকে যেটা মাথায় রাখা লাগবে সেটা হলো এই প্রক্রিয়াগুলোর বৈশিষ্ট্য। এটা হলো খুব বেশি ইম্পর্টেন্ট। মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া হলো যেই প্রক্রিয়াগুলোকে রিভার্স করা যায়, মানে ঘুরায় আবার আগের অবস্থায় নিয়ে আসা যায়, যেখান থেকে তুমি শুরু করছিলে সেই অবস্থায় ব্যাক করা যায়। আর যেই প্রক্রিয়াগুলোকে ঘুরায় আবার আগের অবস্থায় নিয়ে আসা যায় না সেটাকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এখন ঘুরে একটা সিস্টেমকে তুমি তার যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে ঘুরে আবার আগের অবস্থায় নিয়ে তখনই পারবা যখন সিস্টেমে কোনো এনার্জি লস থাকবে না। যদি সিস্টেম এনার্জি লস থাকে এটা কখনোই পসিবল না এবং প্র্যাকটিক্যাল লাইফে এটা কখনো অ্যাচিভ করা সম্ভবও হয় না। প্রত্যাবর্তী বা রিভার্সিবল যে প্রসেসগুলো এগুলো কোনোটাই বাস্তব ধর্মী প্রক্রিয়া না। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে একটু বৈশিষ্ট্যগুলো আসি, খেয়াল করবা বৈশিষ্ট্য আছে, খেয়াল করো এই যে এটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যগুলো। হ্যাঁ, প্রত্যাবর্তী আর অপ্রত্যাবর্তীর বৈশিষ্ট্যই লাগবে, আর কিছু লাগবে না, জাস্ট বৈশিষ্ট্যটা মাথায় রাখো। সিস্টেমকে একদম আগের অবস্থায় ফিরে আনা সম্ভব। প্রত্যাবর্তী প্রক্রিয়া শেষ হওয়ার পর সিস্টেম একদম আগের অবস্থায় ফিরে আসবে। এটা একটা সাইক্লিক প্রসেস, সাইকেল আকারে চলবে। একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা, আরেকটা থেকে আরেকটা, তারপর আবার আগের অবস্থা, মানে সাইক্লিক ভাবে এটা চলতে থাকবে। ঠিক আছে, সম্মুখমুখী প্রক্রিয়ায় যতখানি তাপশক্তি গৃহীত হয় পশ্চাৎমুখী প্রক্রিয়ায় ঠিক ততখানি তাপশক্তি বর্জিত হয় যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এটা কখন হবে? যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে এটা হবে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট না থাকে, যদি টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে Q1/T1 হবে Q2/T2 সমান। ওকে, ওই যে তোমার ইঞ্জিনের যে ফর্মুলাটা, ইঞ্জিনে তো আমরা কার্নো ইঞ্জিনে কি প্রত্যাবর্তী প্রক্রিয়া তো চালাই, ওখানে যে ফর্মুলাটা আছে। সো এই প্রক্রিয়াটা হলো ফর্মুলাটা হলো প্রত্যাবর্তী প্রক্রিয়ার ফর্মুলা। এটা আসছে কই থেকে? Q is proportional to T, এখান থেকে। ঠিক আছে, সো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে যতখানি তাপশক্তি গৃহীত হবে ততখানি বর্জিত হবে। মানে T1 আর T2 এর মান যদি সেম হয় তাহলে Q1 আর Q2 তো সেম হবেই। বাট যদি টেম্পারেচার কনস্ট্যান্ট না থাকে, মানে সম্মুখমুখী প্রক্রিয়া টেম্পারেচার একরকম, পশ্চাৎমুখী প্রক্রিয়া টেম্পারেচার আরেক রকম, সেই ক্ষেত্রে এই রেশিওটা সমান হবে। ঠিক আছে, গুড। এটা একটা আদর্শ প্রক্রিয়া, এটা একটা আইডিয়াল প্রসেস, এটা কোনো প্র্যাকটিক্যাল এক্সিস্টেন্স নাই। এখানে আমরা লস কনসিডার করি না, যেহেতু এটা কোনো প্র্যাকটিক্যাল প্রসেস না, সো এটা ন্যাচারাল কিছু না এবং এটা স্বতঃস্ফূর্ত না। শুনো, একটা জিনিস যখন আইডিয়াল হয় সেটা অবশ্যই প্র্যাকটিক্যাল না, সেটা প্র্যাকটিক্যালি কখনোই অ্যাচিভ করা সম্ভব না। এবং যে জিনিস প্র্যাকটিক্যাল না সেটা ন্যাচারালও না, সেটা নেচার এক্সিস্ট করে না। এবং স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস কোনো একটা কিছু তখনই হয় যখন সেটা ন্যাচারাল হয়। যেই জিনিস ন্যাচারাল না সেটা কখনো স্বতঃস্ফূর্ত হইতে পারে না। সো এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেস বা তোমার কি বলে রিভার্সিবল প্রসেস, এইটা প্রথম কথা একটা আদর্শ প্রক্রিয়া। যেহেতু আদর্শ প্রক্রিয়া তাহলে এটা কোনো প্র্যাকটিক্যাল প্রসেস না, প্র্যাকটিক্যাল না হলে এটা ন্যাচারাল না, ন্যাচারাল না হলে এটা স্বতঃস্ফূর্তও না। ঠিক আছে, তো এই চারটা মাথায় রাখবো, এটা একটা আদর্শ প্রক্রিয়া, এখানে আমরা লস কনসিডার করি না, এটা ন্যাচারাল প্রসেস না এবং এটা কোনো স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াও না। গুড। এবং এখানে এন্ট্রপির পরিবর্তন হয় শূন্য, এটা মাথায় রাখো। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন কত হয়? শূন্য। মানে তুমি যখন ঘুরে আবার আগের অবস্থায় ফিরে আসবা এন্ট্রপির পরিবর্তন শূন্য হয়ে যাবে। মানে এন্ট্রপি কোনো চেঞ্জ হবে না, এন্ট্রপি থাকে কনস্ট্যান্ট। ঠিক আছে, এন্ট্রপি কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ওকে, এবার আসো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। আচ্ছা, যেখানে লেখাও আছে, দেখানো আছে প্রমাণটা। ঠিক আছে, যে এন্ট্রপির পরিবর্তন শূন্য।
এবার আমরা একটু অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় আসি। কই গেল এগুলো, কি দেখাইছিলাম? আচ্ছা এগুলো বাদ দাও, এগুলো কিছু লাগবে না। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় আসো, ঠিক আছে? এটা হলো প্র্যাকটিক্যাল প্রসেস এবং এখানে আমরা লস কনসিডার করি। এটা বৈশিষ্ট্যগুলো দেখো, আমরা লস কনসিডার করি। এটা একটা প্র্যাকটিক্যাল প্রসেস, এটা একমুখী প্রক্রিয়া, এটা সাইক্লিক না, এটাকে আগের অবস্থায় ফিরে আনা যায় না। এটা একটা ন্যাচারাল প্রসেস এবং ন্যাচারাল সবকিছুই স্বতঃস্ফূর্ত, তার মানে এটা একটা স্বতঃস্ফূর্ত প্রসেস। এবং এখানে এনট্রপির পরিবর্তনটা অলওয়েজ পজিটিভ, সব সময়। এর এনট্রপির পরিবর্তন সব সময় কি হবে? পজিটিভ হবে। তার মানে তুমি যদি কখনো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া চালাও, ওই প্রক্রিয়া চালাইলেই এনট্রপি বৃদ্ধি পাবে। এবং আমরা বাস্তব জীবনে যত প্রক্রিয়া চালাই সবই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে একবার চিন্তা করে দেখো, আমরা প্র্যাকটিক্যাল লাইফে যাই করতেছি তাতেই কিন্তু এনট্রপির পরিবর্তন খালি পজিটিভই হচ্ছে, মানে এনট্রপি শুধু বৃদ্ধিই পাচ্ছে, ঠিক আছে? সেখানকার যে বৈশিষ্ট্যগুলো মাথায় রাখা লাগবে, এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে যে কোনোটা চলে আসবে। ওই বহুপদী সমষ্টি সূচক প্রশ্নগুলো করার জন্য প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন আমাদের মোটামুটি মনে হয়ে গেছে। এখানে ওই কিছু আচ্ছা, এখানে হলো, আর এগুলো হলো একটু মানে অন্য জিনিস পড়াই ফেলছিলাম, এগুলো লাগবে না। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যেখানে সংজ্ঞাটা দেওয়া আছে, লাগতেছে না। আচ্ছা, এই যে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তীর মধ্যে পার্থক্য, এটা অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট, লিখে নিয়ে আসছি, দেখ এটাও অনুধাবনের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যাবর্তী প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হয়। হ্যাঁ, মানে এটা একটা ব্যাপার আছে, এটার প্রমাণটা যদি তোমাদের একটু দেখান চাইতো, মানে এখানে যেটা করা হয়, মানে প্রত্যাবর্তী প্রক্রিয়াটা না ধাপে ধাপে সংঘটিত হবে, মানে এক ধাপ থেকে আর এক ধাপ। মানে ব্যাপারটা কিরকম হয় ধরো, বোঝাচ্ছি, দেখো ধরো, হ্যাঁ এরকম একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের এখানে না একটা পিস্টন আছে, ঠিক আছে, এরকম, ওকে? এখন এই পিস্টনের উপর আমরা 6টা পাথর রাখছি। কয়টা? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমি যদি একটা পাথর উঠাই, নিচের দিকে প্রেসার কিছুটা কমবে, পিস্টন কিছুটা উপর উঠবে। আরেকটা পাথর উঠাই, পিস্টন আবার কিছুটা উপর উঠবে। তাহলে ধরো আমি একটা পাথর উঠাইলাম, একটা পাথর উঠাইলে পিস্টন আসবে এখানে, একটু উপর উঠবে কারণ নিচের দিকে প্রেসার কমতেছে। 2টা পাথর উঠাইলে পিস্টন আসবে এখানে, 3টা পাথর উঠাইলে পিস্টন আসবে এখানে, 4টা উঠাইলে পিস্টন এখানে, 5টা উঠাইলে পিস্টন এখানে, 6টা উঠাইলে পিস্টন এখানে, ঠিক আছে? এটাকে বলে ধাপে ধাপে উঠানো। আমি একটা উঠাইলাম, তারপর আর একটা, 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 ঠিক আছে? এখন যদি এরকম না করে আমি এরকম করতাম, ধরো যে 6টা পাথর যে আছে, 6টা পাথরকে আমি একবারে উঠাই ফেলছি। আমি কি করছি? 6টা পাথরকে একবার উঠাই ফেলছি। তাহলে কি হইতো? আমার পিস্টনটা জাম্প করে একদম এখান থেকে এখানে চলে আসতো, তাই না? যদি আমি 6টাকে একবার উঠাইতাম। আর যখন আমি 6টাকে একবারে না উঠে ধাপে ধাপে উঠাচ্ছি, তখন সে স্টেপ বাই স্টেপ উপর উঠতেছে। এইটা হলো প্রত্যাবর্তী প্রক্রিয়া, যেটা স্টেপ বাই স্টেপ হয়। এটা কি? এইটা হলো প্রত্যাবর্তী এবং এইটা হলো অপ্রত্যাবর্তী। ওকে, এটা কি? অপ্রত্যাবর্তী। এই কারণেই দেখো যেখানে লেখা আছে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া খুবই ধীরে ধীরে সংঘটিত হয়, পক্ষান্তরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া খুবই দ্রুত সংঘটিত হয়। এবং এই প্রত্যাবর্তী প্রক্রিয়া ধাপে ধাপে সংঘটিত হয় দেখেই চাইলে এটাকে রিভার্স করা পসিবল। মানে ব্যাপারটা এরকম, তুমি ধরো কথার কথা, তোমার জীবনকে আমি 10টা স্তরে ভাগ করলাম, ঠিক আছে? 1 বছর থেকে 10 বছর, 10 থেকে 20, বা আমি 3টা স্তরে ভাগ করলাম, 20 থেকে 25, ধরো 25 থেকে 35 এবং 35 থেকে 50, 50 থেকে 60, এবং 6টা স্তরে ভাগ করলাম। ওকে, তুমি 1 থেকে 10 বছর বয়সে বেশ অনেকগুলো ভুল করলা, বাট তুমি 10 নাম্বার বছরে গিয়ে বুঝতে পারলা যে আমি ভুল করছি, তোমার কিন্তু শুধরানোর সময় আছে। তুমি 20 নাম্বার বছর বয়সে গিয়ে বুঝতে পারলা, স্টিল তোমার শুধরানোর সময় আছে। 25 নাম্বার বছর বয়সে গিয়ে বুঝতে পারলা, স্টিল শুধরানোর সময় আছে। বাট যদি এরকমই তো তুমি জাম্প করে 1 থেকে 60-এ গিয়ে বুঝতে পারছো, হ্যাঁ আমার জীবনটা তো ভুলে ভরা ছিল, ওই 60 বছর বয়সে গিয়ে তুমি আর কি ভুল সংশোধন করবা ভাই? তুমি কি আবার আগের সুন্দর জীবনে ফিরে যেতে পারবা? পারবা না। সো যখন কোনো একটা পরিবর্তন ধাপে ধাপে হয়, সেটাকে রিভার্স করাটা ইজি হয়, সেটাকে ব্যাকওয়ার্ড চালানো যায়। চাইলে তুমি এই ধাপ থেকে এই ধাপে ইজিলি ব্যাক করতে পারবা, ইট ইজ ইজি। বাট যখন আপনি একদম শুরু থেকে শেষে চলে গেছেন, সেখান থেকে একবারে শুরুতে আসা আবার টাফ। ওকে, সো যখন পরিবর্তনটা ধাপে ধাপে হয়, সেটাকে রিভার্স করা ইজি। এর জন্য প্রত্যাবর্তী প্রক্রিয়া ধাপে ধাপে হয়, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া সাডেনলি একবারে হয়ে যায়, এটাকে রিভার্স করা যায় না আর। ঠিক আছে, বুঝছি, আই হোপ বুঝতে পারছি। ঠিক আছে, এবার আসো, প্রত্যাবর্তী প্রক্রিয়া কার্যনির্বাহী বস্তু প্রাথমিক অবস্থায় ফিরে আসে, বাট অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এটা প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না। প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা, আচ্ছা, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একটা স্বতঃস্ফূর্ত এবং একমুখী প্রক্রিয়া, কিন্তু প্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত না এবং এটা উভমুখী।
ঠিক আছে ওকে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে পক্ষান্তরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে না তার মানে কি এনট্রপি আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া কি এনট্রপি আনচেঞ্জ থাকে এনট্রপির পরিবর্তন শূন্য এর জন্য তাপগতীয় সাম্যাবস্থা বজায় থাকে বাট আমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় সিস্টেমের এনট্রপি বাড়তে থাকে সো তাপগতীয় সাম্যাবস্থা কখনোই বজায় থাকে না ওকে এখানে পার্থক্য দেওয়া আছে আরো কয়েকটা বানানো সম্ভব বৈশিষ্ট্য থেকেও আপনি যেটা পার্থক্য বানাতে পারবেন আপনার ইচ্ছা মতো চারটা তো আমি দিয়ে দিছি ঠিক আছে ইঞ্জিনে আমরা পরের দিন যাব আজকে এতটুকু থাকবে দেখো বুঝছো কিনা দেখো এতটুকু যদি তোমরা বুঝে থাকো তাহলে আজকে এতটুকুই থাকবে দেখেন হু দেখো 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 সবাই কি বুঝতে পারছো দেখো আমাদের মোটামুটি মানে ইঞ্জিনের আগ পর্যন্ত থিওরিটিক্যাল আলোচনা যা যা ছিল সবকিছু করার চেষ্টা করছি দেখেন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা নেক্সট ক্লাসে আমরা ইঞ্জিন এবং ফ্রিজ এই দুইটা আলোচনা করব তারপর আমরা সিকিউ সলভিং শুরু করব মানে মঙ্গলবারের ক্লাসে তোমাদের তো রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হবে দেখো সবাই কি বুঝতে পারিয়াছো বুঝতে পারলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে দেখেন বুঝছেন কিনা জানাও 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 বাই বাই আয় এই যে দেখছো সবাই চলে যায় না জানায় চলে যায় যাও 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 আর কিছু বলবো না যত খাতির ক্লাসের শুরুতেই তাই না ক্লাস শেষ হয়েছে ক্লাসও শেষ ভাইয়াও নাই কি আর বলবো আপন হইতে পারলাম না বুঝছি ঠিক আছে ওকে হয়েছে তাইলে ঠিক আছে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকুক থরে কালকে ক্লাস নিব কালকে থরে ক্লাস হবে এবং পরশুদিন আবার হালকে সো এখন থর হাল্ক চলতেই থাকবে ওকে সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকতেছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টিল দেন টেক কেয়ার অফ ইউরসেলফ গুড বাই